সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। চারজন ছাত্র নেতা যারা বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। এরই মধ্যে তারা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ডাকসু নির্বাচন ছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নির্বাচনের, ছাত্র সংসদ নির্বাচনের কথা সামনে এসেছে, সে বিষয়ে আমরা কথা বলবো। সেই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমরা আলোচনা করতে চাই। চলমান রাজনীতির বিষয়ে উঠে আসবে আজকের এই আলোচনা প্রসঙ্গে। চারজন অতিথি আমি আগেই বলেছিলাম, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এরপর রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আমার বাদিকে রয়েছেন ডক্টর মুস্তাক হোসেন, সাবেক জিএস ডাকসু এবং বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য, সবশেষ রয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আমরা চারজনকেই স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। মাহমুদুর রহমান মান্না, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। 2019-এর পর বেশ কয়েক বছর পর আবার ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনটাও বেশ লম্বা সময় পরে হলো। এখন 9 সেপ্টেম্বরের নির্বাচন। নানাবিধ আলোচনা হচ্ছে, অনেকগুলো প্যানেল এসেছে। তো এই নির্বাচন শুরুতে আপনার একবারে আলোচনা যেতে চাই যে এই নির্বাচন সম্পর্কে আপনার বক্তব্যটা আসলে জানতে চাই। এই যে অনেক পরে পরে হচ্ছে নির্বাচনগুলো, যেগুলো বলা হচ্ছিল খুব দ্রুত হলে ছাত্রদের অধিকারগুলো বাস্তবায়ন সহ নেতৃত্ব তৈরির বিষয়গুলো সামনে আসতো, এগুলো গ্যাপগুলো যে হচ্ছে, এই বিষয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই। গ্যাপগুলোর বিষয়ে জানতে চাইলে তো মুশকিলের কথা। 30 বছর পরে কোন ইলেকশন হয়েছে, 35 বছর পরে হয়েছে, কোনো যুক্তি নেই এরকম হওয়ার। এর মধ্যে ধান্দাবাজি, ষড়যন্ত্র, বদমাইশি ছাড়া কিছু ছিল না। মানে আপনি চর্চা হতে দেবেন না গণতন্ত্রের। ছাত্ররা শিখুক, ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে গড়ে উঠুক, সেটা চাইনি। যারা দেবার ক্ষমতায় ছিল, দেবার জায়গায় ছিল, তারা এটা দেয়নি। এখন ধরেন যে মানে 1 to 1 যদি আলোচনা করতে চায়, সেটা লম্বাইতে সেটা করতে পারবেন না। এইবার হচ্ছে 6 বছর পরে, এবং 6 বছর এই যে হতে পারলো না, এইটার মধ্যে আমি ওরকম করে আবার দোষারোপ অতখানি করবো না। কারণ এই সময় ছিল যারা, তারা তো সার্বিকভাবে কোনো গণতন্ত্রে বিশ্বাস করতো না। তারা যে ডাকসু নির্বাচন দেয়নি এই কথা বলতে গেলে হবে না, তারা সমগ্র জাতিরই নির্বাচন কেড়ে নিয়েছিল। এটার সাথে ওইটা মেলে না। এবং সেই নির্বাচনটাও যে দিয়েছিল, এটা হয়েছিল কীরকম, তার হিসাব করেছিল একটা, সেই ভিত্তিতে নির্বাচনটা দিয়ে এমন ঠেকে গেছে যে মাঝ পথে বন্ধ করে দেওয়ার মতো করেছে। ভোটটা তো প্রপারলি হয়ও নি। ওই ধরনের একটা ভিপি জিতেছে, একটা সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি জিতেছে, হয়তো পরিপূর্ণ ভোট হলে পুরো প্যানেল অথবা অধিকাংশ জিততে পারতো। তাতে স্বৈরাচারের বিরুদ্ধে একটা বিরাট মানে রেজিস্ট্রেশন অফ প্রোটেস্ট হতো ছাত্রদের, সেটা করতে দেয়নি। সেটা একরকম। আর এছাড়া যদি আপনি আমাকে এরকম বলেন যে এই নির্বাচনের উপরে বলেন, সেটা হিউজ ব্যাপার। ডাকসু হলো, যদি আমি এখন শুরুটা একটু অন্যরকম দেখেছিলাম, ডাকসু হলো এদেশের সব ধরনের গণতান্ত্রিক প্রগতিশীল আন্দোলনের বিকট লাইট, আলোকবাতি। আপনি খেয়াল করেন, হয়তো ডাকসু তখন ছিল না, 52 সাল, সেই সময় এত বড় প্রশ্ন ছিল, ভাষার প্রশ্ন, আমি আমার ভাষায় কথা বলতে পারবো কিনা। 144 ভাঙবে, কিন্তু পলিটিক্যাল পার্টির নেতারা বলছে যে এটা ভাঙা যাবে না। সেটা ছাত্ররা ভেঙেছে, আন্দোলন করেছে, ভাষা প্রতিষ্ঠা করেছে। কত বড় গৌরবের ব্যাপার। আমি আজকাল দেখছি যে ছাত্ররা নাকি হলে হলে পানির ফিল্টার দিচ্ছে, মানে রিডিকুলাস লাগে। বিশেষ করে আমি বললে, আমি জানি না এখন যারা শিক্ষার্থী তারা আমার উপরে রাগ করবেন নাকি, কিন্তু দিস ইজ নট ডাকসু। ওই ভালো পানি খাইয়ে, তারপরে হোস্টেলে খুব পরিচ্ছন্ন ন্যাকড়া দিয়ে টেবিল মুছলে আর ভালো খাবার দিলে সুনাম করবে, ডাকসু এরকম জীবনেও করে নাই। ডাকসু যেটা অর্জন করেছে, সুনাম বলেন, গৌরব বলেন, অলংকার বলেন, সবই হচ্ছে জাতির প্রশ্নে তাদের যে অবদান ছিল। সেটা 52-তে বলেন, সেটা আপনার 60-এর দশক জুড়ে যে আন্দোলন তার কথা বলেন, সেটা এমনকি ধরেন 6 দফা, যেটা বাংলাদেশের মাগনা কাটা হিসেবে পরিচিত, সেই 6 দফার আন্দোলন এটাকে ব্যাপকভাবে জনগণের সামনে নিয়ে গেছিল, কিন্তু ছাত্ররা সেটা আওয়ামী লীগও নিতে পারে নাই। আওয়ামী লীগের তো বহু সেন্ট্রাল কমিটির মেম্বার 6 দফা পরেও নাই ঠিক মতো, সেন্ট্রাল কমিটির মেম্বাররা, কিন্তু ছাত্ররা এটা করেছিল। তারপরে বিরাট অর্জন হচ্ছে ডাকসুতে বটতলাতে স্বাধীনতার পতাকা তুলেছে। একটা নদী রক্ত হয়ে গেছে বলতে পারেন, পতাকা নামাতে পারেনি। দিজ আর দি প্রাইড অফ ডাকসু, ছাত্রদের, যেটা আমি এখনো পর্যন্ত বলবো যে ইট প্রিসিডস ইভেন পলিটিক্যাল মুভমেন্ট। রাজনৈতিক যত আন্দোলন আছে না, তারও আগে যাই। ছাত্ররা
শিক্ষার্থীরা হচ্ছে এই দেশের, আবারও বলি, গণতান্ত্রিক, প্রগতিশীল গণতান্ত্রিক এই দেশের অন্যায্যতা, সাম্য অসাম্যের বিরুদ্ধে যত আন্দোলন, সব কিছুর নায়ক হচ্ছে ছাত্র, তারা হচ্ছে ভ্যানগার্ড। এই নির্বাচন তাই হওয়ার কথা, কিন্তু এইবার আমি দেখলাম কিছু কিছু যে মানে ছাত্র সংগঠন করতো, যে ছাত্র সংগঠন পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত আছে, তারা আবার মানে তবাতিল্লা করার মতো যে না আমরা তো পার্টি টাটি করি না, আমরা স্বতন্ত্র, সেইভাবে প্যানেল দিচ্ছে। কেন? আমি মনে করি এই নির্বাচন যত করাতে থাকবে না, এই প্রবণতাটা কেটে যাবে। ওই যে এত বড় একটা ট্রমা হয়েছে, যেইভাবে আক্রমণটা হয়েছে হলের ছাত্রদের, র্যাগিং বলেন, তারপরে আপনার ওই যে গেস্ট রুম কালচার বলেন, পরীক্ষা দিতে দেয় না, মানে ছাত্ররা মনে করে একটু নিরাপদ থাকতে চাই, 4টা বছর করে লেখাপড়া করে পার হয়ে জীবনে মানে প্রবেশ করতে চাই, পরিবার উন্নতি করতে চাই। কিন্তু তারাই কিন্তু শিখিয়েছে যে এই আপোষ করে, সারেন্ডার করে আমি একটা সুস্থির জীবন পাবো না। সর্বশেষ যে লড়াইটা, যেখানে রাজনৈতিক দলগুলো তাদের জায়গায় পৌঁছাতে পারে নাই, সাকসেসের চূড়ান্ত অভিধায় যেতে পারে নাই, সেখানে ছাত্ররা নিয়ে গেছে। এত বড় ঘটনার পরে এইটা আমি মনে করি কোনোভাবেই টিকবে না। ভোটের মধ্যে দেখতে থাকবেন যে যারা এত বলছে যে ওই যে আই হেট পলিটিক্স হ্যাশট্যাগ ছিল না একটা, এখন সবাই লাভ পলিটিক্সের মতো হয়ে গেছে। কতগুলো নতুন পার্টি হচ্ছে চিন্তা করতে পারেন, আর কতগুলো প্যানেল হয়েছে, মানে এবারে প্যানেলের বন্যা লেগে গেছে। আমি যখন ডাকসুর মোস্তাকও যখন জিএসছিল, আমাদের 2টা বড় 3টা প্যানেল, আমি ওবায়দুল কাদের দিকে এসে বাকরাম, মানে আমাদের ছাত্রলীগ, আওয়ামী ছাত্রলীগ আর ছাত্র ইউনিয়ন, এর মধ্যে প্রতিনিধিতা। কেউ যে স্বতন্ত্র দাঁড়াবে ভাবতেই তো পারতো না। মঞ্জু আছে, মঞ্জুদের সবাই, বা খোকন, এদের সবাই এগুলো কিন্তু ছিল না। এখন এটা দেখা যাচ্ছে। এটাতে আমি একটু সতর্কতার কথা বলবো সবাইকে, বিশেষ করে যারা ভোট দেবে তাদেরকে বলবো, যারা ভোট দেওয়াচ্ছেন মানে গার্ডিয়ান, ভাই বোন, আত্মীয়, তাদেরকে বলি যে রক্তের নদীতে সাঁতরে উপরে উঠলেন, তার একটা আকাঙ্ক্ষা তো আছে, রক্তের দাগ তো আছে। সেইটা কি? একটা গণতান্ত্রিক সমাজ, একটা বৈষম্যহীন সমাজ, একটা নির্বাচন যাতে ঠিক মতো হয়। সমস্ত আকাঙ্ক্ষা রাজনৈতিক, সেই রাজনীতিকে বাদ দিয়ে ডাকসু নির্বাচন কল্পনা করা যেতে পারে না। ডাক্তার মোস্তাক হোসেন, আপনার কাছে সরাসরি মান্না ভাইয়ের শেষ কথাটি দিয়ে আমি শুরু করতে চাই। এত প্যানেল, এত মুখ, এটা কি আসলে ইতিবাচক না নেতিবাচক? নেতৃত্বের বিকাশ নাকি লেজুর ভিত্তিতে আরো বেশি সামনে এগিয়ে আসা? আমি শুরুতে আগে একটু ডিসক্লেমারের মতো বলতে চাই, আমি যে ছাত্র সংগঠন করতাম, এখন যারা উত্তরসূরি, তারা একটা প্যানেল দিয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল নামে পরিচিত, ছাত্র ইউনিয়ন একটা অংশ এবং ছাত্র ফ্রন্ট, এখানে নাইম, অনয়, অদিতি। আমি আমার যে মন্তব্য দেব, তাদের কোনো মানে তাদের পক্ষে কোনো প্রচারণা হিসাবে করছি না, কিন্তু আমি বলে দিলাম যে আমি ওদের সাথে এইভাবে একটা সম্পর্ক আছে। যাই হোক, এটা মানে প্রথমে বলে নেওয়া ভালো। তো এত প্যানেল আমি মান্না ভাই একদিক থেকে দিয়েছে, আমি একটু অন্যভাবে দেখতে চাই। ডাকসু নির্বাচনে অবশ্যই একসময় একটা রাজনৈতিক প্রবণতা ছাত্রদের প্রকাশিত হয়। আমি এভাবে দেখি যে সমস্ত রাজনৈতিক দল এখন আমাদের সামনে অনেক বড় বড় আবয়ব নিয়ে দাঁড়িয়ে আছে, তারা কেউই ছাত্র সমাজ তাদেরকে পছন্দ করছে না, তাদেরকে তাদের অতীত এবং নিকট অতীত কার্যকলাপের জন্য, এমনকি নবগঠিত রাজনৈতিক দলের যারা ছাত্র সমর্থক, তারাও সেই দলের প্রতি কিন্তু তাদের মোহ কিন্তু আমার মনে হয় অনেকখানি নষ্ট হয়ে গেছে। ফলে আজকে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল ছাড়া যে বড় বড় প্যানেল, একটাও নিজস্ব নামে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে না। যারা একাধিক পার্টি মিলে জয়েন্ট প্যানেল করেছে, তারা হয়তো নতুন নাম দিতে পারে, যেমন আমি যাদের বললাম, ওরা কি বলে অপরাজেয় 71, অদম্য 24 বলেছে, বা আরেকজন প্রতিরোধ পর্ষদ বলেছে। কিন্তু বাকি যারা ছাত্র সংগঠন, তাদের নামে কিন্তু প্যানেল দিচ্ছে না, বিভিন্ন শিক্ষার্থী সংসদ বা ইত্যাদি ইত্যাদি করে। এতে প্রমাণ হচ্ছে সাধারণ ছাত্র যে একটা বিরাট বিতৃষ্ণা, যে সমস্ত রাজনৈতিক দল আমাদের চোখ জুড়ে আছে বা প্রভাব আছে, এই জন্যই স্বতন্ত্রের ছড়াছড়ি। এবং আমি মান্যভার সাথে একমত যে এইরকম কয়েকটা নির্বাচন হলে এই যে স্বতন্ত্রভাবে যে সমস্ত নেতৃত্ব বেরিয়ে আসবে, এই নেতৃত্ব তার একটা রাজনৈতিক ফরমেশনে যাবে। এই 24-এর গণ অভ্যুত্থানের পরে যে ছাত্র নেতৃত্ব সামনে এসছে, একটা বিপুল সম্ভাবনা ছিল, কিন্তু তারা গতানুগতিক রাজনৈতিক পথে হাঁটার কারণে এবং খুবই বিতর্কিত কতগুলো রাজনৈতিক স্ট্যান্ড প্রচার করার কারণে বা সেটাকে ধারণ করার কারণে তাদের কেউ সবাইকে বলবো না, তারাও কিন্তু সাধারণ ছাত্রদের কাছে আর নির্দলীয় ছাত্র হিসাবে তাদেরকে ধরছে না। ফলে তারাও কিন্তু 2-3 ভাগ হয়ে প্যানেল দিচ্ছে এবং তারা বলছে যে না, আমরা ওই দলের সদস্য, কোন দলের সদস্য। এটা শুধু
ঢাকা বিশ্ববিদ্যালয় না, আমি শিক্ষকতা করি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাই, ঢাকা বিশ্ববিদ্যালয় আমি করি, সেখানে কিন্তু একই অবস্থা। আমি সেখানে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি যে কি প্যানেল কি হবে। বলে যে স্যার আমি যদি বলি যে আমি ছাত্র সংগঠন দ্বারা সমর্থিত, আমি কিন্তু ভোট পাবো না, এইটা আমরা খুব সতর্ক। আমি রাজশাহী ইউনিভার্সিটি অতটা জানি না, তবে এই যে প্রচলিত রাজনৈতিক দলগুলোর বাইরে একটা স্বতন্ত্র ধারা, এটা অবশ্যই একটা রাজনৈতিক রূপ নেবে মানে এই নির্বাচনের পরেও হতে পারে বা আরো একটা নির্বাচনের পরে। এটা রাজনীতি বহির্ভূত না, কিন্তু আমি মনে করছি এটা ছাত্রদের একটা স্বতঃস্ফূর্ত প্রকাশ, এবং এটা আমাদের শুধু ছাত্র রাজনীতির জন্যই না, জাতীয় রাজনীতির জন্য একটা শিক্ষা হবে যে রাজনীতিটা কিভাবে করলে বর্তমান যুগের চাহিদা মেটাতে পারে, এবং রাজনৈতিক দলগুলো যে সাধারণ ছাত্রদের এবং কর্মীদেরকে তাদের অনুগত কর্মচারী মনে করে, আমি আর খারাপ ভাষা বললাম না, এখান থেকে না বেরিয়ে আসলে ছাত্র রাজনীতিরও ভবিষ্যৎ, যারা এটা করছে তাদের কোনো ভবিষ্যৎ নেই, এবং রাজনৈতিক দলগুলো যারা এটা চর্চা করছে তাদের রাজনৈতিক কর্মীদের বেতনভোগ কর্মচারীর মতো এইভাবে যে একটা প্রভুভিত্তের সম্পর্কে রাজনীতি চলেছে। একদিকে তো চূড়ান্ত স্বৈরাচার, রক্ত দিয়ে মানুষকে আন্দোলন দমন করার চেষ্টা করেছে, কিন্তু বাকি যে রাজনৈতিক দলগুলো তাদের যে আভ্যন্তরীণ গণতন্ত্র, তাদের যে স্বৈরতান্ত্রিক প্রবণতা, শুধু দলের ভিতরে না, জনগণের সঙ্গে যে ব্যবহার, এবং গণঅভ্যুত্থানের পরে আমরা দেখছি যে জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলো যে ব্যবহার করছে খুবই দুঃখজনক। তার বিরুদ্ধে একটা প্রচন্ড প্রতিবাদের একটা বহিঃপ্রকাশ হয়তো আমরা ডাকসু নির্বাচন এবং জাহাঙ্গীরনগর রাজশাহীতে দেখতে পাবো। জি, খায়রুল কবির খোকন, আপনার কাছে জানতে চাওয়া, আলোচনা থেকেই জানতে চাওয়া, এই যে দীর্ঘ সময় ছাত্র সংসদের নির্বাচন না হওয়া কিংবা ভোট না হওয়া, ডাকসুর মতো মানে ঐতিহ্যবাহী ছাত্র সংসদ যে নির্বাচন না হওয়া, মানে এই বিষয়টা আসলে কারো না কারো তো লাভ হয়, লাভটা কার? ধন্যবাদ। ডাকসু আমাদের ইতিহাসের একটি গৌরবময় অধ্যায়। ডাকসুর অনেক গৌরবোজ্জ্বল ইতিহাস আমরা জানি, আমাদের অগ্রশ্রদ্ধেয় আমাদের মাহমুদুর রহমান মান্না ভাই কিছু বলেছেন, আমাদের মোস্তাক ভাইও কিছু বলেছেন। তো সেখানে ডাকসু আমরা জানি যে এই দেশের গণতান্ত্রিক আন্দোলনে, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র ডাকসু একটি আন্দোলনের সূতিকাগার। এই ডাকসু মানুষের একটা আস্থা অর্জন করেছে দীর্ঘ আন্দোলন সংগ্রাম, মানে 52 ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর স্বাধীনতা যুদ্ধ, 90-এর সফল ছাত্র গণ অভ্যুত্থান। তো এইগুলোর ধারাবাহিকতায় আমাদের 2024-এর যে ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের বিজয় অর্জন হয়েছে। তার সেখানে আমি মনে করি যে ডাকসু নির্বাচন হওয়ার কথা ছিল 1 বছর অন্তর অন্তর। আমরা 1990 আমরা ডাকসু নির্বাচিত হয়েছিলাম। তার আগে আমাদের আগে ছিলেন আমাদের সুলতান মোস্তাক ভাই, তার আগে ছিলেন আক্তার বাবু, তার আগে ছিলেন আমাদের মান্না ভাই, আক্তার ভাই ছিলেন, মান্না ভাই দুবার ছিলেন আমাদের ডাকসুতে। তো আমরা নির্বাচিত হওয়ার পরে আমরা আশা করেছিলাম যে আমরা 8 বছর ছিলাম, 8 বছর ছিলাম। 8 বছর থাকা অবস্থায় তো আমাদের নিজের কাছে বিবেকের তাড়নায় একদিন আমি উপলব্ধি করলাম যে আমাদের মনে হয় যে আর ডাকসু জিএস বলা আমাদের ছাত্র তো শেষ হয়েছে অনেকে, 80-তে ভর্তি হয়েছে, এখন 98 আমাদের। তো এই ডাকসু কন্টিনিউ হচ্ছে, এখন আমরা এই পদে এখনও আমি বহাল তবে ভর্তি, খুব লজ্জাবোধ করছিলাম আর কি, সাই ফোন করছিলাম। আবার একদিন আমরা গেলাম, তখন আমাদের আজাদ চৌধুরী স্যার ছিলেন উপাচার্য। একদিন গিয়ে বললাম যে স্যার আমাদের তো গণতন্ত্র আছে, 1 বছরও অন্তর অন্তর ডাকসু নির্বাচন হবে, দয়া করে আপনাদের সিন্ডিকেটে মিটিং ডেকে আপনারা যে একটা সিদ্ধান্ত নিয়ে একটা অ্যামেন্ডমেন্ট করে ডাকসু ডিজার্ভ করে দিয়ে 1 বছর অন্তর অন্তরই ডাকসু নির্বাচন হবে, অনন্তকাল, একবার নির্বাচিত হলে অনন্তকাল চলতেই থাকবে, আর আমরা এই বুড়ো বয়সে আমরা বলবো আমরা ডাকসু বিপিজিএস, এটা আমাদের কাছে সুবল নয় স্যার। তাই তো স্যারেরা আমাদের লুফে নিলেন, নিয়ে উনি সিন্ডিকেটে মিটিং ডেকে পরবর্তীতে তিনি অ্যামেন্ডমেন্ট করে দিলেন আর কি, আমাদের বিলুপ্ত করে দিলেন আমাদের 98-এ। তো সেখান থেকে আমরা আশা করেছিলাম যে পরবর্তীতে মানে 1 বছর অন্তর অন্তরই হবে, কিন্তু দীর্ঘ 29 বছর কেটে গেল, সেই ডাকসু নির্বাচন আর হয়নি। হয়েছে 2019-এ, আপনারা জানেন, যেটা ওই নুরুল হক নুরু যেটা হলো আর কি। সেই নির্বাচন অনেক প্রশ্নবিদ্ধ, যেহেতু ফেসিস্ট স্বৈরাচার সামরিক মানে আমাদের ফেসিবাদ এবং দানবীয় সরকার, মাফিয়া সরকার আন্ডারে যে কোনো নির্বাচনই তো হয়নি। মানে ডাকসু নির্বাচনটা আশা করেছিলাম যে হয়তো নিরপেক্ষ থাকার চেষ্টা করবে, কিন্তু সেই নির্বাচনও হয়েছে একতরফা এবং বিতর্কিত হয়েছে। এটা মান্না ভাই বলছেন, একবারে জলযন্ত্র দেখছি যে
মান্না ভাইয়ের মতো নেতৃত্ব, মুশতাক ভাই কিংবা আপনাদের মতো নেতৃত্ব উঠে আসছে এমন একটি জায়গা থেকে, সেখানে রাজনৈতিক দলগুলো অনীহা কেন? বিএনপি তোর মধ্যে ক্ষমতায় ছিল। হ্যাঁ, সেটা আমি মনে করি যে এখানে আমাদের কিছুটা ছিল, এটা ঠিক যে সেখানে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আমাদের তৎকালীন সরকার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ছাত্র সংগঠনগুলো যৌথ উদ্যোগের ফলেই সাধারণত শিক্ষা পরিবেশ পরিষদের মাধ্যমে আলোচনার ভিত্তিতে ডাকসু নির্বাচনটা হওয়ার কথা আর কি। কিন্তু আমরা দেখেছি যে কিছু সংকীর্ণ মানসিকতার কারণে কোনো কোনো সংগঠন তারা আগামী দিনে আগামী ডাকসু নির্বাচন হলে হয়তো বড় সংগঠনের সাথে তারা বিজয়ী হতে পারবে না, তারা তাদের কাঙ্ক্ষিত পদ পাবে না, যার কারণে বিভিন্ন অজুহাতে অনুকূল পরিবেশ নেই। সেখানে ছাত্রত্ব নিয়ে প্রশ্ন হলে সেখানে মানে অবস্থান নেই, শিক্ষার অনুকূল পরিবেশ নেই, হলে সমস্যা, এগুলো নিয়ে বিভিন্ন অজুহাতে দেখা যায় অতীতে দুই একবার এরকম হয়েছে। তো আমার মনে হয় যে এটা মানে মানে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং বিভিন্ন আন্দোলনের কারণে আমাদের যে স্বাভাবিক যে প্রক্রিয়াটা সেটা ব্যাহত হয়েছে। সেখানে কিন্তু দেখা যায় যে আমাদের যে তৎকালীন যে ফেসিবাদ 16 বছরের যদি আমি বলি আর কি, যে সরকারি ছাত্র সংগঠন, দানবীয় সংগঠন যেটা ছাত্রলীগ, তাদের ভয়ঙ্কর যে রূপ ছিল, তারা যে সহিংস কর্মকাণ্ড তারা ক্যাম্পাসে করেছে, আমরা যে সংস্কৃতি তারা চালু করেছিল, গেস্ট রুম, গণরুম, এবং তারা ছাত্রদেরকে বাধ্য করা হতো মিছিলে নেওয়ার জন্য, তাদের সংগঠনের বাইরে অন্য কোনো নির্বাচিত সরকার আসলেও যে আবার গেস্ট রুম, গণরুম হবে না কোনো গ্যারান্টি আছে কিনা? না, সেই গ্যারান্টি এখন আমাদেরকে আমরা দিতে পারবো না, এটা বাস্তব। কিন্তু সেই ব্যাপারে একটা মানে মতামত এবং একটা ঐক্যমতের ভিত্তিতে যদি সেখানে হয় যে না, আমরা যদি দায়বদ্ধতার জবাব দিতে জায়গাটা যদি নিশ্চিত থাকে, আমরা যদি ইউনিটে থাকি যে না এই ধরনের কোনো কর্মকাণ্ড করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেহেতু তারা আজ্ঞাবহ ছিল, তারা মানে দলীয় প্রতিষ্ঠান হিসেবে তারা ছিল, ভাইস চ্যান্সেলর, প্রক্টর যারা দায়িত্বে ছিলেন তারা তো সবাই মানে জি হুজুর থার্ড ক্লাস পড়া, তারা মানে ব্যক্তিরাও অনেক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রাচ্যের অক্সফোর্ড, এখানে মানে মেধার চর্চা হতো, মানে যারা প্রথম ডিপার্টমেন্টের প্রথম সেকেন্ড হতো তারা টিচার হতেন আর কি। দেখা যায় থার্ড ক্লাস পাওয়া ব্যক্তিরাও কিন্তু টিচার হয়েছে এবং দলীয় মানে বিবেচনায় তাদেরকে দেওয়া হয়েছে। তো সেখানে বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য সেটা ম্লান হয়েছে। সেখানে নিয়োগের ক্ষেত্রেও ছিল চরম নির্লজ্জ মানে দলীয়করণ এবং তাদেরকে সেখানে যোগ্যতার ভিত্তি মূল্য হয়নি, যার কারণে কিন্তু দেখা যায় যে ডাকসুতেও মানে আমরা সেটাকে কিন্তু মানে সেখানে ডাকসুর পক্ষ থেকে যে যেটা মান্না ভাই বলেন, ডাকসুর যে মূল কাজ জাতীয় রাজনীতিতে এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য যে আন্দোলন গড়ে উঠেছিল, আমরা ওনারা যেটা করে আসছিলেন সেটা ধারাবাহিকতায় কিন্তু আমরা 90-এর শপথ ছাত্র গণ অভ্যুত্থান সৃষ্টি করতে পেরেছিলাম। এটা কিন্তু তারা সৃষ্টি করে দিয়েছেন। 83-র মধ্যে ফেব্রুয়ারিতে যে কুখ্যাত মজিদ খানের শিক্ষানীতির বিরুদ্ধে যে আন্দোলন শুরু করেছিলেন তারা, সেই আন্দোলনে কিন্তু আমরা সেখানে অংশগ্রহণ করেছিলাম। মানে সংগ্রামী ছাত্র সংগ্রাম পরিষদ, তারপরে আমাদের জাতীয়বাদী ছাত্র দলের সংগ্রাম যে সর্বশেষ 90 যেটা আমরা করেছিলাম সর্বদলীয় ছাত্র যেটা হয়েছিল জিহাদুল আজকে নিয়ে, সেই আন্দোলনের ধারাবাহিকতায় কিন্তু আমাদের এই একটা মানে স্বৈরাচার মুক্ত একটা সমাজ মানে গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত শুরু হয়েছিল এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যাত্রা শুরু হয়েছিল সেটা ব্যাহত হয়েছিল এই দলীয় জাতীয় রাজনীতির নেতিবাচক সিদ্ধান্তের কারণে। যারা বলছেন এক সঙ্গে এক মুহূর্ত শান্তিতে থাকতে দিবেন না, নির্বাচন সুষ্ঠু হয়নি, তারাই কিন্তু 3 জুনের রূপরেখা বাস্তবায়ন করতে দেয় না, আমাদের 10 দফা আমরা বাস্তবায়ন করতে পারি না। আমরা আসবো যে কে কি কথা দিয়েছিল, কি রেখেছে, কি রাখেনি, আমরা তার আগে মুজিবুর রহমান মঞ্জু আপনার কাছে জানতে চাইব। ডাকসু সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের কথা সামনে এসেছে, আলোচনা হচ্ছে যে নামে বেনামে প্যানেল, অনেকগুলো প্যানেল, নানা মত আসছে, রাজনৈতিক লেজুর ভিত্তিতে হবে কিনা, সেটা কতটুকু কার্যকর হবে, কিংবা যারা প্রগতিশীল ধ্যান ধারণায় আছে তাদের কি অবস্থান, কিংবা যারা এতদিন বলা হচ্ছিল যে একটু লুকিয়ে আড়ালে থেকে রাজনীতি করতো তারাও প্রকাশ্যে আসছে। পুরো বিষয়গুলো আপনার কাছ থেকে একটু বিশ্লেষণ জানতে চাই। ধন্যবাদ রেহমান। আজকে ডাকসুর 3 জীবন্ত কিংবদন্তির সাথে আপনি আমাকে ডেকেছেন, এজন্য আমি নিজেকে খুব সম্মানিত বোধ করছি। আন্তরিক শুভেচ্ছা। সরি, আসলে আমরা যারা 90-91-তে আমরা যখন ফার্স্ট ইয়ারে পড়ি অনার্সে, ওই যুগটা ছিল এই ডাকসু, চাকসু, রাকসু, ইউকসু, বিভিন্ন জায়গায় তখন খুব ইলেকশনের জোয়ারটা ছিল এবং আমাদের কাছে তখন মনে হতো এই রব ভাই, মান্না ভাই, মুশতাক ভাই, আমান ভাই, খোকন ভাই, এদেরকে তখন মনে হতো যে এরা হচ্ছে ছাত্র রাজনীতির পিরামিড, মানে একদম। এবং ওনারা কিন্তু এই ডাকসুর ভিপিরা, জিএসরা কিন্তু সারা দেশের আবার সংসদ নির্বাচন, কলেজগুলোর সংসদ নির্বাচনে তখন গিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতেন এবং সারা দেশের ছাত্ররা তাদেরকে দেখতে আসতো। এই যে ছাত্র রাজনীতির
সেই যুগটাকে আমরা খুব মিস করি, খুব মানে তখনকার বক্তা মান্না ভাইকে আমরা তখন মান্না ভাইকে বলা হয়তো উনি জাদুকরী বক্তা, বহু লোক বলেছে যে মান্না ভাইয়ের বক্তব্য শোনার জন্য ঢাকায় আসছে, ক্লাস মিস করে বক্তব্য শুনেছে। তো আমরা সারা জীবন ওই যে এই অ্যাটাচমেন্ট, আমার মনে আছে যে স্কুলে থাকাকালীন রব্বাকে দেখতে গিয়েছিলাম এবং ওনার শরীর দেখে চিন্তা করলাম যে এরকম একটা এর মতো লোক। তো ওই ছাত্র রাজনীতির যে সেই জৌলুস আকর্ষণটা তো অবশ্যই হারিয়ে গেছে এবং খুব ভালো লাগছে যে এখন আবার এসে সেই ডাকসুতে আমরা ফিরে আসছি। তো আমাদের যেটা মান্না ভাই বলেছেন যে ডাকসুর যে জৌলুসটা এখন লাগছে না চোখে, না লাগার তো অনেক কারণ আছে। আপনি দেখেন এই যে 90-91-তে এই যে গণ অভ্যুত্থানটা এরশাদের বিরুদ্ধে হয়েছিল এবং সেটা যে ডাকসুর নেতৃত্ব হয়েছিল, এর আগের একই কথা, প্রত্যেকটা গণ অভ্যুত্থানে ডাকসু নেতৃত্ব দিয়েছে এবং বিভিন্ন ইউনিভার্সিটিগুলোর ভিপিজিএসরা যারা নেতৃত্ব দিয়েছেন তাদের আঞ্চলিক জায়গায়, ইভেন কলেজ পর্যায়ের যারা ভিপি ছিলেন এরাও কিন্তু পরবর্তীতে দেখবেন বিভিন্ন মেয়র যারা হয়েছেন, উপজেলা চেয়ারম্যান হয়েছেন, লোকাল এমপি হয়েছেন, সে ওই কলেজের ভিপি ছিল এবং ওই তাদের নামও হয়তো ভিপি অমুক নামে তাদেরকে চিনে লোকেরা, জি অমুক হিসেবে তাদেরকে চিনে। অর্থাৎ ছাত্র নীতি থেকে উঠে এসে রাজনীতির জায়গায় ভূমিকা রাখার যে ট্রেন্ডটা চালু হয়েছিল, যে নেতৃত্ব সাপ্লাইয়ের কাজটা শুরু হয়েছিল, সেটা কিন্তু ডাউনফল করেছে এসে এরশাদের ওই সময়ের পর থেকে। আমরা যদি দেখি স্পেশালি আপনি যদি দেখেন 96 পর থেকে এই ডিক্লাইনটা শুরু হয়েছে এবং একটা সময় ছিল যে ক্যাম্পাসগুলো ছিল সব সময় সরকার বিরোধী ছাত্রদের মানে কথা বলার জায়গা, মানে পুলিশ ক্যাম্পাসে ঢুকতে পারতো না, ছাত্ররা কোনো মতে বাইরে থেকে এসে ক্যাম্পাসে ঢুকে গেলে পুলিশ আর সেখানে ঢুকতে পারতো না এবং গ্ল্যামার ছিল। ইউনিভার্সিটির ভিসিদের পারমিশন ছাড়া পুলিশ ঢুকতে পারবে না, হলে প্রভোস্টের পারমিশন ছাড়া পুলিশ অ্যারেস্ট করতে পারবে না, এই ধরনের একটা প্রবণতা ছিল। হ্যাঁ, মাঝখানে একটা খারাপ সময় গিয়েছে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে ব্যাপক গোলাগুলি হতো। মানে ওই যখন আপনার আল মাহমুদ কবিতা লিখেছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় কি ডাকাতদের গ্রাম, ওই যে একটা কবিতার প্রেক্ষাপটে তখন মনে হতো যে ঢাকা বিশ্ববিদ্যালয় মানে একটা আতঙ্কের জায়গা। ওইটাই বিশ্ববিদ্যালয়গুলোকে মানে বিরাজনীতিকরণ এবং যেটা বলেছে আই হেট পলিটিক্স, এবং আসলে একটা সময় গিয়ে দেখা গেল যে বিশ্ববিদ্যালয়গুলো সরকারি ছাত্র সংগঠনের কবজায় চলে গেল এবং অন্য কোনো ছাত্র সংগঠন, ছাত্রদল আসলে ছাত্রদল, ছাত্রলীগ আসলে ছাত্রলীগ, এই ধরনের একটা ট্রেন্ড চালু হয়েছিল। তো এই ট্রেন্ডটা থেকে এখন আমরা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আমরা কিছুটা হলেও স্বস্তির জায়গায় এসেছি। তারপরে আমার কাছে মনে হয় শ্রেষ্ঠ সময়টা 90-91-তে ছিল, কারণ আমার যখন আমান ভাই খোকনবার ইলেকশন করে তখন সব দল পার্টিসিপেট করেছিল ডাকসুতে, ইভেন ছাত্র শিবিরেরও প্যানেল ছিল তখন। তো ওই ইলেকশনগুলো পরে এসে এখন আমরা যে জায়গাটা দেখছি, যেটা নিয়ে মান্না ভাই একটু সমালোচনাও করেছেন, যেমন ধরেন নুরুল হক নূর যখন ভিপি হয়েছে, নুরুল হক নূর কিন্তু কোনো দল থেকে হন নাই, মানে কোটা আন্দোলনেরই একটা কোটা সংস্কারের পক্ষ থেকে হয়েছে। এটা ডাকসুতে একদম নতুন, ডাকসুতে সবসময় হবে ছাত্র সংগঠনগুলোর কম্পিটিশন হবে, কিন্তু ওই সময় আপনি দেখেন যদিও ইলেকশনটা নিয়ে প্রশ্ন আসছে, বলেছেন খোকন ভাই যে ম্যানিপুলেশনের ব্যাপার ছিল, ভিপি অনেক ভোট পেল, জিএসএ আবার দেখা গেল কম পেল, এটা নিয়ে একটা সন্দেহ এখন এটা মানে এলাইভ যে এখানে কি হয়েছিল, আসলে এখানে এক ধরনের ম্যানিপুলেশন হয়েছিল কিনা। আমি যেটা মনে করি আপনি যে জিনিসটা ইঙ্গিত করেছেন সেটা হচ্ছে এই ছাত্র রাজনীতির ক্ষয়িষ্ণু জায়গা থেকে উঠে এখন যেটা হচ্ছে, যে প্যানেলগুলো হচ্ছে, দেখা যাচ্ছে কোনো ছাত্র সংগঠন ফুল প্যানেল দিয়েছে, কোনো ছাত্র সংগঠন আবার সেখানে। তো 662 জন প্রার্থীকে বৈধ এবং 47 জনকে ত্রুটিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ভিপি পদে 48 জন এবং জিএস পদে 19 জন, এজিএস পদে 28 জন এখন পর্যন্ত আছে। এখন পর্যন্ত উড্ডোর সময় আছে যদিও, কিন্তু এই মুহূর্তে পর্যন্ত এটা হচ্ছে ফিগার। আমি আপনাকে জানানোর জন্য বলি, বস্তাক বলেছে না, জি জি, এই একজন ভিপি আমার সংগঠন করে, আমার মানে আমার ছাত্র সংগঠন, একজন জিএস আছে, পুরো প্যানেল হয়নি কিন্তু দিয়েছি, এবং এই সবগুলো ঘোষিতভাবে রাজনীতির সাথে যুক্ত বলতে বলছি আমি। মানে এই কথাটা কেন বললাম, আমি এটা মানি যে এটা একটা ট্রেন্ড হয়েছে এই ট্রমার কারণে, আমি অন্য কোনো কারণ দেখি না। এত অত্যাচার নির্যাতন হয়েছে যে রাজনীতির প্রতি বিমুখ, যেরকম আবরার হত্যার পরে বুয়েটার সবাই হয়েছিল যে চাই দেখেন এবং তাই সাস্টেন করেছিল, এটাও এখন ঢাকা ইউনিভার্সিটির ট্রেন্ড। কিন্তু তারপরেও এই যে প্রশ্ন একটা করলেন না খোকনকে, যে আপনারা যদি আসেন বা যেভাবেই হোক গেস্ট রুম কালচার বন্ধ হবে কিনা, উনি বললেন তা বলতে পারেন না। ওনার দলের যারা বিপিজেস ক্যান্ডিডেট তাদের প্যানেল কি বলবে, বলতে পারেন না, বলবে
সমস্ত ছাত্রদের দাবি হবে যে গেস্ট রুম হতে পারবে না, আপনার কমিটমেন্ট হতে হবে। এটা শুধু তাদের কাছে না, সবার কাছেই হবে। এটা একটা হাইয়েস্ট টাইপের জিনিস। আচ্ছা, এই জায়গা থেকে আসবে না যে এতগুলো রক্ত গেল সেই রক্তের বদলা দেবে, মানে এটার ঋণ শোধ করবার জন্য আপনারা কি করবেন? টোটাল বক্তৃতা তাই হবে। আমার জানির খুব ইচ্ছা যে আমি এই প্যানেল পরিচিতি করতে বক্তৃতা করতে চাই, আমি বটতলায় যেতে চাই, যতগুলো সমাজে সব জায়গায় যেতে চাই এবং কথা বলতে চাই। আমি শুনছি যে এটা এখনো সিদ্ধান্ত হয়নি, আমি ধারণা করছি শেষ পর্যন্ত যেতে দেবে না। কেন পলিটিক্যাল পার্টির নেতারা যেতে পারবে না কেন? অবশ্য ছাত্র রাজনীতিতে যারা আছে, যারা প্রার্থী তারাও পারবেন। আমি মনে করি আমরা যারা প্রার্থীতে তারাও পারবেন, তারা সব এই জিনিসটা করবেন। মনে হচ্ছে যে স্বতন্ত্রের এখন জয় জয়কার, এবং স্বতন্ত্র এই কারণে স্বতন্ত্র হয়েছে। কিন্তু আমি বলি, যারা দল থেকে স্বতন্ত্র হয়েছেন, নির্বাচনের পরে দিনও লাগবে না, রাতও পোহাতে হবে না, তারপর দলে ফিরে যাবে। এই যে নূরের কথাটা আসলো না, বা হচ্ছে কোটা থেকে উঠে আসলো, আরে তখন সে রাজনীতি করে, সে ছাত্রলীগ করত, এবং সেই দাবির মধ্যে রাজনীতির বিষয় ছিল। আমি বলছি কি, একটা সময় ধরেন একটা পর্যায়ে গিয়ে বলতে পারে না এইটা আমি পছন্দ করছি না, রাজনীতি জিনিসটাই খারাপ। ওইটা যদি বলতে অ্যাভারেজ আমাদের দেশের লোক তো রাজনীতি পছন্দ করে না। মনে করে রাজনীতি মানে মারামারি, গুন্ডামি, মিথ্যা কথা বলা, চাঁদাবাজি করা, দখলদারিত্ব করা, এখনও আছে সেটা। কিন্তু তার মধ্যে এটা ঠিক যে রাজনীতিতে অংশগ্রহণের পরিমাণ, পার্সেন্টেজ অনেক বেশি হয়ে গেছে ইভেন ছাত্রদের। তো এইসব দিক থেকে আমি মনে করি যে এতগুলো যে ভিপি দাঁড়ালো, কেন? তারা ইন্টারেস্টেড। আগে তো আমরা ক্যান্ডিডেট খুঁজে পেতাম না। আমি এখন নাম বলবো না, সেলিব্রিটি টাইপের দু একজন আমার সময় ডাকসুতে ছিল, ছেলে এবং মেয়েদের মধ্যে, তাদের ক্যান্ডিডেট করতে চাই। এখন ধরে একজন খুবই নাম করা গায়ক বা গায়িকা, তাকে যদি কালচারাল সেক্রেটারি দিতে পারি তো অটোমেটিক জিতবো, রাজি সে। এইরকম যত ছিল, আমি আমার প্যানেলে, আমি তো 2বার করেছি, কোনো সময় এইরকম স্টার মার্কা কাউকে রাজি করাতে পারিনি। হয়তো কিছু কিছু করেছে, অল্প বিস্তর করেছে, সেই দিকে সোশ্যাল এন্টারটেনমেন্ট সেখানে দিলাম যে নাটক করবে, কিন্তু নাটকে যে প্রতিষ্ঠিত ওই রকম ছেলে খুঁজে পাচ্ছি না। স্পোর্টসে যে চ্যাম্পিয়ন, ও এখানে আসতে চাচ্ছে না। ওটা কেন? এটা সম্পর্কে আরেকটা কথা আছে। ধরেন, যিনি অ্যাডমিনিস্ট্রেটর তিনি কি অ্যাকাডেমিশিয়ান? এই বিতর্ক তো হয়। ঠিক একইভাবে যিনি পারফর্মার তিনি কি অর্গানাইজার? এরকম হয় না। এই জায়গাতেও এরকম হবে, যিনি রাজনীতি করবেন তিনি কি আবার এই সেলিব্রিটি হতে পারবেন? বেশিরভাগ ক্ষেত্রে হয় না। যিনি গায়ক তাকে শিল্পমন্ত্রী কি বলে, সংস্কৃতি মন্ত্রী বাড়ি দিলে উনি সংস্কৃতি চর্চা ভালো করবেন, এরকম তো নয় বিষয়টা। সেই অর্থেই আমি বলছি ইট ইজ পলিটিক্স। ডাকসু ইজ 100% পলিটিক্যাল এন্টিটি। এখন ছেলেরা মেয়েরা হয়তো এরকম করে নিচ্ছে না, কিন্তু এইটা তারা বুঝবে। কেন? লড়াইটাই হবে এই ডাকসুর পরেই। ছাত্ররা কথা বলবে, ইউনিভার্সিটি ওপেন হয়ে যাবে, এবং সমস্ত স্লোগান বক্তৃতা হবে এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটা দিয়ে, তার বাস্তবায়ন সেটা দিয়ে। এই যে ধরেন আপনার সংস্কার নিয়ে তো কথাবার্তা হচ্ছে, এই জায়গাতে একটা বিতর্ক লেগে গেল। ধরেন কি নিয়ে? ধরেন পিআর নিয়ে, ঠিক কি বেঠিক। দেখেন, এখন যখন সিপিডি কোনো মত দেয় সেটা খুব মনোযোগ দিয়ে দেশবাসী শোনে। যখন আপনার এই যে কি বলে ট্রান্সপারেন্সি ইন্টারেস্টে বলে তখন খুব শোনে। যখন অক্সফোর্ড বলে, হার্ভার্ড বলে, কেমব্রিজ বলে, কিংবা ধরেন এলএসি বলে, তখন সবাই শোনে। ঢাকা ইউনিভার্সিটি এরকম জায়গায় যেতে পারে না? পারে তো। ডাকসু যদি সেই জায়গায় থাকতো তাহলে তারা কিন্তু এইসব জায়গায় যেত। আমি বলছি ডাকসু নির্বাচন হওয়ার পরে এই সংস্কার প্রক্রিয়া আলোচনার মধ্যেও তাদের কথা থাকবে, এবং আমি চাই তা থাকুক। বিকজ এটা তো সবচেয়ে এনলাইটেড মানে কি বলে সেকশন অফ দি সোসাইটি। ওরা যে পার্টি করুক তা করুক, তাদের ওই কনসাসনেস মানি তো পলিটিক্যাল কনসাসনেস। ওইটা চর্চা বাদ দিয়ে আপনি ফিল্টার পানি খাইয়ে ভোট চাইবেন, আপনি তাকে ভালো খাবার দিয়ে ভোট চাইবেন, আপনি এসি দিলেন লাইব্রেরির মধ্যে, ওইটা দিয়ে যদি হতো, তো আমি তো কোনো সময় দেখছি না যে ওই লোক ওই কাজ করেছে। আমার আমলে ঢাকা ইউনিভার্সিটিতে ট্রান্সপোর্টেশন সিস্টেম, মানে ওই যে বাসগুলো আমার সব এসছে, কেউ জানে নাকি ঢাকা ইউনিভার্সিটির, কেউ বলতে পারে এটা কখন আসছে। ওগুলো কোনো অবদানই নয়, বরঞ্চ আমার বিরুদ্ধে ওবায়দুল কাদের বক্তৃতা করে একদম ফ্যানে তুলে ফেলেছে। বটতলা কথা বলে না, বটতলা নীরব। ওইটাই মূল ইস্যু। বটতলা কথা বলতে হবে, ছাত্রদের কথা বলতে হবে, ছাত্রদের আন্দোলন করতে হবে, ছাত্রদের প্রগতির কথা বলতে হবে। এই যে এতগুলো মানুষ মারা গেল, এতগুলো পঙ্গু হয়ে গেছে, এতগুলো অসুস্থ, হসপিটাল চিকিৎসা পাচ্ছে না, এই ডাক্তারের কাছে বলবে, এগুলো বলেন আপনারা, রিপ্রেজেন্টেশন দেন, আপনারা যান সরকারের কাছে। এটা হবেই, এর মধ্যে কোনো আপনি অন্য কোনো কিছু পাবেন না। তো আমি এই জন্য বলবো যে ধরেন এই যারা ইলেকশনে দাঁড়িয়েছেন, প্যানেল যারা দিয়েছেন, তাদেরকে কিন্তু বলতে হবে যে ইউনিভার্সিটি আমি এইরকম চাই,
এবং সেটা বেশিরভাগ পলিটিক্যাল হবে। যেগুলোর বিরুদ্ধে ছাত্র আন্দোলন করছে বলতে হবে যে আমি এটা স্টপ করবো। কেউ যদি বলেন যে চেষ্টা করে, চেষ্টা করা কি, ছাত্ররা বললে সবই হয়। একটা গেস্ট রুম থাকবে, এটা তো হইতেই পারে না, কি কারণে গেস্ট রুম থাকবে? যদি হল সংসদ বলে তাহলে গেস্ট রুম কেন? কোনো রকম উল্টাপাল্টা বিশ্ববিদ্যালয় হতে পারবে না। আমি তো সেই রকম সংসদ চাইবো এত বড় আন্দোলনের পরে, এবং সেই অর্থে আমি মনে করি যে এটা সেই দিকেই যাবে, এবং যত বেশি পার্টিসিপেশন হচ্ছে এটাকে নিন্দা করবার কোনো কারণ নেই। স্বতন্ত্র যে দাঁড়াচ্ছে তাও কিন্তু আমি খারাপ বলছি না, আমি শুধু বলছি ট্রেন যদি হয়ে যায় স্বতন্ত্র, রাজনীতি বর্জিত, আপলিটিক্যাল, মানে যেটা বিরাজনীতিকরণ বলি আমরা, তাইলে আমাদের ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে। আপনার যে বক্তব্যটা, এটা ছাত্র দলের প্যানেল থেকে যিনি দাঁড়িয়েছেন আবিদ, তিনি কিন্তু বলেছেন যে আমার প্রথম কাজ হবে গেস্ট রুম কালচারটা বন্ধ করা। তাহলে হয়তো খোকন না জেনে বলবে না, খোকন ভাই হয়তো সেই পর্যন্ত অবশ্যই বলতে হবে। খোকন ভাই চাচ্ছেন না আর কি, না 100% রাজি, করতে হবে তো, তার হয়তো কোনো ইয়ে নাই, মানে কোনো কম্প্রোমাইজ নাই। মুস্তাক ভাই, স্বতন্ত্র নাকি দল, বহু প্যানেল বহু মত, আসলে সমস্যা কোথায়? দেখুন, স্বতন্ত্র, আমি যেটা বলেছি যে স্বতন্ত্র হচ্ছে প্রচলিত রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে প্রতিবাদ। এটা একটা নতুন রাজনীতির সূচনা ঘটাবে, অবশ্যই এটা আমি একমত যে এটা রাজনীতির বাইরে না। তারা এখন যে দলগুলো দাপট দেখাচ্ছে তার বাইরে একটা দল হিসেবে তারা ইভেন্চুয়ালি গ্রো করবে, একটা এক্সপেরিমেন্টের মধ্যে। যেমন গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব, তারা একটা দল গঠন করার চেষ্টা করছে, কিন্তু ইতিমধ্যেই আমার মনে হয় ছাত্ররা অধিকাংশ তাদের প্রতি এক ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছে। সেটা তাহলে আরো ওদের থেকে স্বতন্ত্র হয়ে যাচ্ছে, ওরা যে দল করেছে তার থেকে বাইরে এসে আলাদা স্বতন্ত্র হচ্ছে, কাজেই ওটাও ঠিক চাহিদা পূরণ করতে পারছে না। এবং এই ডাকসু নির্বাচন দেখিয়ে দেবে যে যেই স্বতন্ত্র কথা বলে গণঅভ্যুত্থানটা হলো, তারা কি ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করছে এখন গণঅভ্যুত্থানের পরবর্তী পর্যায়ে, নাকি ওদের থেকে যারা স্বতন্ত্র? দেখুন, আমি একটা উদাহরণ দিই। মান্না ভাই, আক্তার ভাই যখন 1979 সালে ডাকসুর ভিপি ছিলেন, আমরা এক পার্টিতে ছিলাম। আমাদের দলের নেতারা আমাদের মাধ্যমে তাদেরকে বহিষ্কার করে দিয়েছিল। তখন ছাত্ররা প্রতিবাদ স্বরূপ, কেন জাসদের মূল নেতৃত্ব মান্না আক্তারকে বহিষ্কার করেছে, পরপর দুবার তাদেরকে মানে ডাকসু ভিভিজিএসে আপনার করেছে, জয়ী করেছে, উইদাউট এনি কোশ্চেন। তখন বাসদের নাম কেউ জানতো না। আজকে দেখেন নুরুল হক নূর, সে যখন স্বতন্ত্র জড়িত ছাত্র অধিকার পরিষদ নাম হয়েছে, সে স্বতন্ত্র আবহাওয়া নিয়ে এসে জয়লাভ করলো। যখন তার পার্টি গঠন করলো, সেই পার্টির মধ্যে গন্ডগোল হলো, তার ছাত্র সংগঠন কিন্তু তাকে বাদ দিয়ে ছাত্র শক্তি নামে একটা দল করলো, যেটা ওইভাবে প্রচলিত অর্থে রাজনৈতিক দল না। ওরাই কিন্তু এই নেতৃত্বটা দিল গণ অভ্যুত্থানে। তারা একটা রাজনৈতিক দল করেছে, সেই দলের মধ্যে সমস্যা হচ্ছে, সেই দল করতে পারছে না, সেখান থেকে ছাত্ররা আলাদা হয়ে যাচ্ছে। এতগুলো কেন? এটা কি বিশৃঙ্খলা? এটা হচ্ছে প্রচলিত যে রাজনৈতিক ধারা, প্রচলিত যে কায়দা কানুন, টাকা জোগাড়ের পদ্ধতি, ইমেজ গড়ার পদ্ধতি, কর্মীদেরকে ব্যবহার করার পদ্ধতি, এগুলো সবই পুরন ধারা থেকে কিন্তু নতুন কোনো দল বেরোতে পারছে না। তবে এই যে ছাত্র সমাজের এই যে প্রতিবাদী অবস্থান স্বতন্ত্রের নামে, আমি আশা করি নিয়মিত নির্বাচন যদি হয়, আমি মান্নাবার সাথে পুরো একমত, নিয়মিত নির্বাচন হলে এখান থেকে একটা আমরা আশা করি যে নতুন শক্তি আসবে, অথবা যে সমস্ত দলগুলো আছে এখন তারা সংশোধিত হতে বাধ্য হবে। যে সমস্ত দলগুলো এখন অনেক বড় বড় সংগঠন আছে, তাদের রাজনীতি করার স্টাইল, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের টাকা জোগাড়ের পদ্ধতি থেকে শুরু করে নেতৃত্ব নির্বাচনের পদ্ধতি, সবগুলো সংশোধিত এবং সংস্কার হতে হবে। তাহলে কিন্তু যুগের চাহিদা তারা মেটাতে পারবে না। এবং একমাত্র গণতান্ত্রিক পরিবেশ এবং নিয়মিত নির্বাচনের মাধ্যমে সেটা যদি হয়, দেশের জন্য ভালো, ছাত্রদের জন্য ভালো। আমরা সবাই সেটা একটা নতুন যুগের, যেটা আটকে রাখা হয়েছে দিনের পর দিন ডাকসু নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন না করে, সেটা একটা অর্গল খুলে গেছে বহুদিন পরে। কাজে এখন তো এগুলো দেখা যাবে। এটাকে আমি খুব মানে সম্ভাবনার দিক হিসাবে দেখতে চাচ্ছি। জি কখন ভাই, তিনটা প্যানেলে ভাগ হয়ে বৈষম্য বিরোধী নেতারা নির্বাচন করছেন। তারা বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলন একসাথে করেছে, এখানে এসে তিনটা প্যানেল করেছে। এটা কি ক্ষমতার দ্বন্দ্ব বলবেন নাকি নেতৃত্বের বিকাশ হিসেবে দেখবেন? না, এটা ক্ষমতার
দ্বন্দ্ব, এটা নেতৃত্বের বিকাশ নয়, এটা আমি মনে করি যে তাদের মধ্যে আদর্শিক যে বিষয়গুলি সেগুলি অনুপস্থিত, যার কারণে তারা এখন ব্যক্তির স্বার্থই তাদের কাছে মুখ্য আর কি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রায়ই বিভিন্ন জেলায় তার বিভিন্ন জায়গায় সেই এনসিপির বা বৈষম্যবিরোধী আন্দোলনেরা পদত্যাগ করছে, গণহারে পদত্যাগ করছে, এবং তাদের মধ্যে তাদের আদর্শিকভাবে তারা তাদের মধ্যে যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্ট জায়গা থেকে বোধহয় সরে আসছে, যার কারণে অনেকে থাকছেন আর কি। এই বিষয়টা তো এরকমই হতে পারে আর কি। যাই এখন ওই আমরা ডাকসু নির্বাচনের সেখানে তার যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন আর কি, করবে যেসব সংগঠন এবং তারা স্বতন্ত্রভাবে তাদের করার, সেখানে আমাদের সাংবিধানিকভাবে তাদের রাইটস আছে, গণতান্ত্রিক মানে তাদের অধিকার আছে করার, সেখানে করবে। কিন্তু সে করার ক্ষেত্রে আমার যেটা আশঙ্কা করছেন আমাদের মান্না ভাই যেটা বলছেন, আমিও তার সাথে একমত, যেটা অদূর ভবিষ্যতে আমাদের রাজনীতির মানে মূল বিষয় যে ডাকসুটা রাজনীতি, সেটাকে বিকশিত পুরো বাংলাদেশে এই ডাকসুকে ছাত্র সমাজ সেখানে ডাকসুকে এখানে ফলো করে আর কি। যে ডাকসু কি হচ্ছে, ডাকসু একটা মানে একটু নিউক্লিয়ারের মতো একটা মানে কেন্দ্র, যেমন পুকুরের মাঝখানে ডিল পড়লে সেটা ডেউ গিয়া পারে গিয়ে হয়, ঠিক ডাকসুরা ঠিক যেমন ডাকসু, বাকসু, রাকসু, ইকসু এগুলোর আমাদের ডাকসু হবে মানে 11 তারিখে, তারপরে বাক্স বোধহয় হবে বোধহয় মানে 13 তারিখে, ওগুলো নিয়ে বোধহয় 30 বছর পরে হচ্ছে রাকসু, একই অবস্থা। তো যাই এখন সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে একই স্থবিরতা, মানে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। তো সেখানে কিন্তু নেতৃত্বের বিকাশের আগামী দিনে যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসতে গেলে, যেখানে ডাকসু থেকে নেতৃত্ব বেরিয়ে আসে জাতীয় নেতৃত্ব দিচ্ছে, আজকে আমরা অতীত দেখেছি, বর্তমানেও আছে, সেখানে সেটা আর যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য এই প্রতিষ্ঠানকে মানে কোনো রকম মানে তার অন্য দিকে অন্য কোনো ব্যক্তির গোষ্ঠীর স্বার্থে ব্যবহৃত হোক, সেটা আমরা কেউ চাবো না। আমরা চাবো যে সেখানে যে ঐতিহ্যটা অম্লান থাকুক, এটা অক্ষুণ্ণ থাকুক, এটা যে গৌরবজ্জ্বল ইতিহাসটা সেটা ধারাবাহিকতা থাকুক। সেখানে আমাদের জাতীয় মানে দেশের ছাত্রদের যে মানে রাজনীতির পাশাপাশি ছাত্রদের যে এক্সট্রা কারিকুলাম বলতে যেটা বোঝায়, সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি, কালচার, ক্রিয়া এবং ডিবেট যেগুলো আমাদের সেগুলো হচ্ছে না, বঞ্চিত হচ্ছে ছাত্ররা। তাদের যে ছাত্রদের যে বিষয়গুলি আছে, যে প্রায় শিক্ষিত অর্ধশিক্ষিত প্রায় 4 কোটি বেকারের সমস্যা আমরা জানি রয়েছে, তবে সেখানে তাদের চাকরির সমস্যা, আবাসিক সমস্যা, শিক্ষা উপকরণের সমস্যা যেগুলো আছে, যেগুলোর বেসিক যে মৌলিক বিষয়গুলি নিয়ে ছাত্র সংসদ তাদের কথা বলবে, ছাত্রদের অধিকার নিয়ে, এবং জাতীয় রাজনীতি নিয়ে কথা বলবে। আর জাতীয় রাজনীতি যে কথা বলে ডাকসু কি বলছে, এটা কিন্তু গুরুত্বের বিষয়। যেকে বলা হয় সেকেন্ড পার্লামেন্ট, দ্বিতীয় পার্লামেন্ট, সেই সেকেন্ড পার্লামেন্টের মানে বক্তব্যটা মানে সেই সব ব্যক্তি যারা আসবেন তাদের একটা যদি দলীয় পরিচয় থাকে সেটা গুরুত্ব অনেক বেশি হবে। যদিও এখানে আমাদের নুরুল কথা বলা হয়েছিল, সে একটা সংগঠন থেকে এসে সে করেছিল, সেখানে মানে বেরিয়ে আসছেন, সে তার অবস্থা মোস্তাক ভাই ব্যাখ্যা দিলেন যে তার সংগঠন মানে কি বেহাল অবস্থা হয়েছে। সেখানে আমি আপনার কথা বলছিলেন জাতীয়বাদী ছাত্র, হ্যাঁ আপনার কথা বলছিলেন যে আপনারা 98 সালে এক প্রকার গিয়ে ভিসিকে বলে দায়িত্বটা থেকে সরে গেলেন আর কি। তো সরে যে গেলেন, এরপরে দীর্ঘ সময় পরে 19 সালে নির্বাচন হলো। এখন আবার একটা অরাজনৈতিক সরকার তো আছে, তারা নির্বাচন 6 বছর হয়ে গেল, এখন 6 বছর পরে। হ্যাঁ, তো সামনে তো নির্বাচন হবে, নির্বাচিত সরকার আসলে কি এই নির্বাচনটা কন্টিনিউ হবে, কি মনে হয়, অভিজ্ঞতা কি? আমি এই শিক্ষা নিয়ে মানে আমি মনে করব যে জুলাই আগস্টে যে ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে ফ্যাসিস্ট সরকারের যে পতন হইল, উৎখাত হয়েছে আর কি, মানে যেখানে আমরা মানে আমাদের যে দীর্ঘদিনের 16 বছরের যে আন্দোলন সংগ্রামের যে ফসল আমরা পেয়েছি আর কি, সেটা তো জনগণের যে সকল রাজনৈতিক ক্ষমতার উৎস, এটা প্রমাণ হয়েছে। কোনো ফেসিবাদ, কোনো দানবীয় সরকার, মাফিয়া সরকার, স্বৈরাচার যে টিকতে পারে না জনগণের সামনে, সেটা প্রমাণ হয়েছে। তাই আমি মনে করি যে আমাদের যে কমিটমেন্ট, আমরা যেমন আমাদের দলের একটি চেয়ারম্যান তারেক রহমান তিনি একত্রিত রাষ্ট্র সংস্কার রূপরেখা দিয়েছেন, সেটা যেমন আমরা কমিটমেন্ট করেছি জনগণের কাছে, সেটা এখন আমরা অটল অবিচল আছি আমাদের সেই বিষয়গুলি, যেটা জাতীয় সরকার থেকে শুরু করে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্য এবং প্রধানমন্ত্রী 10 বছরের যে ক্ষমতায় থাকার বিষয়, অনেক বিষয় আমাদের জুলাই সনদ, সবকিছুর ব্যাপারে কিন্তু আমাদের একটা ঐক্যমতে আমরা আসছি, মানে আমরা অনেক কিছু ছাড়ও দিয়েছি বৃহত্তর সাথে, জাতির সাথে, সেগুলো তো কমিটমেন্ট, সেই অঙ্গীকার কমিটমেন্ট কিন্তু সে বাস্তবায়ন। যদি আমরা মানে জনগণের ভোটে যে নির্বাচিত হয়ে যে দেশ পরিচালনার দায়িত্ব আমাদেরকে দেয় জনগণ, তাহলে আমি এটুকু বলতে পারবো যে আমাদের দলের যে বর্তমান যে অবস্থা, সেটা অবস্থা থেকে আমরা চুল পরিমাণ বিচ্যুতি আমরা হব না, এবং সেটা যদি হয় তাহলে একই পরিণতি হবে। আমরা যদি বিগত পতিত স্বৈরাচারের বা ফ্যাসিস্ট সরকারের আমলে যেসব অপকর্ম তারা যে অন্যায় করেছে,
যে তারা গণহত্যা থেকে শুরু করে মানবতা অপরাধগুলি করেছে, সেইগুলার যদি আমরা ছিটেফোঁটা করি তো আমাদের পরিণতি একই হবে। সেই জন্য আমার মনে হয় শিক্ষা নিয়ে আমাদের বিশ্বাস করে রাজনীতিবিদরা বিশ্বাস না, বিশ্বাস করা উচিত না। আমার মনে হয় যে এই বিশ্বাস করার ব্যাপারে আমি এবার খুব মানে আশাবাদী যে যেই সরকারি আগামী দিনে আসবে তারা ওই শিক্ষা নিয়ে এখন মানে এই কাজগুলি করবেন না। গণতন্ত্রের স্বার্থে, জনগণের স্বার্থে সেই কাজগুলি ওরা অব্যাহত রাখবেন, যাতে জনস্বার্থের পরিপন্থী কোনো কর্মকাণ্ড রাজনৈতিক দলগুলো না করে সেই ব্যাপারে সতর্ক থাকবেন। এটা আমি মানে জোর গলায় আমি বলতে চাই আর কি। এই তা না হলে জনগণের মুখোমুখি হয়ে জনগণের কাছে দায়বদ্ধতা, জবাবদিহিতা থাকা উচিত রাজনৈতিক দলগুলির থাকবে। এবং সেখানে ডাকসু, ছাত্র সংসদ এবং আমাদের জাতীয় সংসদে যারা নির্বাচিত হবেন, আমরা আশা করব 2026-এর ফেব্রুয়ারি মাসে যে ঘোষিত, যেটা বর্তমান সরকারের এবং আমাদের রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, সেই নির্বাচন হবে অবাধ, ইনক্লুসিভ, ক্রেডিবল, মানে গ্রহণযোগ্য অংশগ্রহণ নির্বাচন হবে। সেই নির্বাচনে আবার ইতিহাস, যেন উনি বলছেন ইতিহাসে সারা নির্বাচন করে যেতে যান আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি বলেছেন। তো ওনার কাছে আস্থা রাখতে চাই আমরা, ওনার স্বাগত জানিয়েছি আমরা। তো সেখানে সেই নির্বাচনটার মধ্যে দিয়ে একটা ইতিহাস সৃষ্টি হোক বাংলাদেশে, এবং সেই ধারাবাহিকতা যারা আসবেন সেটা কন্টিনিউ করা হবে, যাতে আর আমাদের বাংলাদেশের মানে সকল রাজনৈতিক মানে যে ইতিহাসে অতীতে যেসব কর্মকাণ্ডগুলো হয়েছে সেগুলো যেন আর বাংলাদেশের পুনরাবৃত্তি নয়, সেই বিষয়টাকে আমাদের সবাই যারা রাজনীতিবিদের আছে সবাইকে সতর্ক থাকতে হবে। সতর্ক যদি আমরা থাকি, আমরা যদি মানে জনগণের কাছে দায়বদ্ধ, জবাবদিহিতা থাকে, কথা আর কাজের সাথে মিল থাকতে হবে। আমি বললাম বড় বড় কথা, কিন্তু বাস্তবায়ন করলাম না, তাহলে আমাদের পরিণতি একই পরিণতি হবে। মজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে দুঃখ প্রকাশ করছি, এসব বিরতির আগে বলেছিলাম আপনার কাছে আসতে পারিনি, আলোচনার ধারাবাহিকতায় মান্নাবের কাছে যেতে হয়েছে। আপনার কাছে যেটি ছিলাম যে আপনি প্যানেল নিয়ে কথা বলছিলেন, নানা মতের কথা আসছে, স্বতন্ত্র কথা আসছে, বিভিন্ন দলীয় লেজুর ভিত্তির কথা আসছে, অনেকে আবার দল থেকে বের হয়ে গিয়ে ভিন্ন নামে আসছে। আমি স্পেসিফিক ওই জিনিসটা জানতে চাই, ছাত্রদল যদি দলীয় নামে আসতে পারে, বাকিদের আসতে সমস্যা কোথায়? না, এখানে দুটো বিষয় হতে পারে। একটা হচ্ছে যে যেটা খোকন ভাই বললেন যে ডাকসু তো শুধু ডাকসু না, এরপর আবার হলগুলো আছে। একটা ছাত্র সংগঠন, এমন অনেক ছাত্র সংগঠন আছে যে হয়তো ডাকসুতে পুরো একটা প্যানেলে দিতে পারে নাই, আবার কেউ কেউ আছে ডাকসুতে দিয়েছে কিন্তু হলে প্যানেল দিতে পারে নাই। আবার যেটা উনি বললেন যে ছাত্রদল হলেও প্যানেল দিয়েছে এবং সবগুলো হলে এবং ডাকসুতে দিয়েছে। এটা এক একটা ছাত্র সংগঠনের সামর্থ্যের ব্যাপার আছে, একটা ছাত্র সংগঠনের নেতৃত্বের জায়গার ব্যাপার আছে। আমরা যেটা দেখতে পাচ্ছি এবার হাইয়েস্ট পরিমাণ এখানে পার্টিসিপেশন। প্রার্থী কজন বলেন? প্রায় 40 জনের উপরে শুধু ভিপি প্রার্থী, 48 জন ভিপি প্রার্থী আছে। তো ওই সেন্ট্রালে ডাকসুতে একটু নিজেকে ফোকাস করলে ন্যাশনালি তার একটা পরিচিতি পায়, এটার জন্য কেউ কেউ স্বতন্ত্র দাঁড়িয়ে যেতে পারে এবারে, ঠিক আছে? কারণ এবারে তো নানা জনের, কারণ এবারে গণ অভ্যুত্থানে তো অনেকেই ভূমিকা রেখেছেন, এখন সবাই তো জুলাই যোদ্ধা, সবাই তো জুলাই অবদান রেখেছেন। কারণ আমি ব্যক্তিগতভাবে এখানে অন্তত 15-20 জনকে জানি যাদের আপনি আন্দোলনে তার বক্তৃতা পাবেন, তার ভূমিকা পাবেন, তো সে তো মনে করছে যে আমি যেহেতু ন্যাশনালি আমি অবদান রেখেছি সুতরাং আমি ডাকসুতে দাঁড়াতে পারি। এগুলো কিন্তু এবারে আমরা একটু প্রেডিকশনের ক্রাইসিসে ভুগবো যে আসলে কে জিতবে শেষ পর্যন্ত। একটা জায়গায় হয়েছে যে গত মানে 90-তে যেমন মনে হয়েছিল যে হয়তো মনসুর মুশতাক পরিষদ অথবা আমান খোকন পরিষদ, মানে এইভাবে আমরা জানতাম যে এই দুই পরিষদ। এখন কিন্তু পরিষদ কারো মুখস্থ থাকবে না, আপনি দেখবেন এখন সবাই ব্যক্তি নামে চিনছে যে অমুক ভিপি তমুক ভিপি, কিন্তু কোনটা কার পরিষদ এবং আমরা কিন্তু এখন বুঝতেও পারছি না। 10টা নাম বললে আমরাও হিজিবিজি খেয়ে যাব যে কে কোন পরিষদে আছে। একটা সময় কিন্তু পরিষদের স্লোগানটাই বেশি হতো এবং এটা প্যানেল ছাপানো হতো, কারো নীল কাগজে, কারো হলুদ কাগজে, কারো সবুজ কাগজে। আসলে এটা আমাদেরকে খুব টাচ করে ওই স্মৃতিটা। এবং আমার কাছে একটা জিনিস মনে হতো, একটা সময় যখন হতো যে ডাকসুর ভিপি উনি কিন্তু এক ধরনের স্ট্যাটাস পেতেন। ধরেন ওই যে উনি যখন বিভিন্ন মফস্বলে যেতেন না, তো এখন আমরা হয় কি, আমরা একটা ছাত্র সংগঠনের মিটিংয়ে আমরা দলের প্রধান নেতাকে দাওয়াত দেই বা কোনো একজন গুরুত্বপূর্ণ ফিগারকে বা স্টার ভ্যালুওয়ালাকে দাওয়াত দিই, তখন কিন্তু দেখবেন একটা কমন স্টার ভ্যালু হয়ে যাবে ডাকসুর ভিপি, রাকসুর ভিপি, ইউকসুর ভিপি এদের। এখন আপনি যে কথাটাকে মূল কথা বললেন যে প্যানেল না হলে যেটা সমস্যা হবে, রাজনৈতিক নেতৃবৃন্দ যেটা না হলে, তাহলে ডাকসু কিন্তু একটু দুর্বল হয়ে যাবে। কিন্তু ছাত্র সংগঠনের নেতা আকারে যখন, প্যানেল আকারে যখন ডাকসু থাকবে, তখন কিন্তু তার এই মেধাটা বা তার এই এটা তার দলের মধ্যে খুব কাজে লাগবে। আর যখন স্বতন্ত্র আকারে থাকবে
তখন দেখা যাবে যে ওই আইসোলেটেড একটা ফিগার আকারে থাকবে। আর এবারে ডাকসুর পরপরে যেহেতু জাতীয় নির্বাচন হবে, এই কারণে কিন্তু ডাকসুর মানে জৌলুসটা একটু বাধাগ্রস্ত হবে, কারণ ডাকসুর পরপরই দেখা যাবে যে আমরা ফোকাস করতেছি ন্যাশনাল ইলেকশনের দিকে, এবং তখন জাতীয় রাজনীতির নেতাদেরকে নিয়েই বেশি দৃষ্টিটা পড়ে যাবে। ফলে ডাকসু ইলেকশনের পরপরই সেই ফোকাসটা বা সেই স্টার ভ্যালু বা সেই ইম্পর্টেন্সটা আমার কাছে মনে হয় কিছুটা হলেও মানে বাধাগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত হবে। তবে এবারের ডাকসু যদি শান্তিপূর্ণভাবে হয়, মানে আমি ভয় পাচ্ছি অন্যটা, সেটা হচ্ছে ডাকসুকে কেন্দ্র করে ছাত্রদের বিভেদটা বাড়ে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কোনো না কোনো কারণে হেরে গেলে কেউ যদি মনে করে যে আমি মানি না যে এই ইলেকশন মানে ফেয়ার হয় নাই বা কোনো ধরনের ম্যানিপুলেশন হয়েছে, বা যদি কোনো ধরনের আমরা সংঘাতে জড়িয়ে পড়ি, তাহলে কিন্তু এটা আমাদের জাতীয় রাজনীতিকে খুব ক্ষতিগ্রস্ত করবে। আগের যুগে যেটা ছিল, সোশ্যাল মিডিয়া ছিল না। এখন কিন্তু আপনি দেখবেন বিশেষ করে আমাদের নারী প্রার্থী যারা আছে তারা কিন্তু নানা ধরনের ব্লেমিং, শেমিং, নানা ধরনের মানে টিজিং এর শিকার হচ্ছে। আগের যুগের এই সোশ্যাল মিডিয়াটা কিছুটা নরুদের সময় ছিল, সেটা স্বল্প, কিন্তু এখন হচ্ছে ফুল ফ্লেজেড। আপনার দেখবেন, আমি সেদিন দেখলাম একজন একটা পুল করেছেন এবং বলেছেন যে শুধু ডাকসুর ভোটাররা ছাড়া কেউ ওখানে ভোট দিবেন না, যে কে বিপি হবে কে জিএস হবে। দেখা গেল ওখানে 1.5 লক্ষ লোক ভোট দিয়েছে, ডাকসুর ভোটারই তো আছে আপনার 39,000। তাহলে সেখানে ভোট পড়েছে 1.5 লাখ লোক ভোট দিয়েছে, তার বাকিরা কারা দিচ্ছে? তো তার মানে হচ্ছে এখন দেখবেন পিপলও ডাকসু নিয়ে মানে ক্যাম্পেইন করতেছে, সবাই যার যার ফেসবুক। এটা কিন্তু অতীতে ছিল না, এই প্রবলেমে আমরা অতীতে পড়ি নাই। অতীতে কেউ ওই রাজশাহী থেকে কেউ ডাকসুর ভিপি কি হচ্ছে জিএস হচ্ছে সেজন্য সে পোস্টার ছাপায় না, সে তার মন্তব্য লেখে নাই বা সুযোগ ছিল না। এখন কিন্তু বিদেশ থেকে বসে কেউ, ফেসবুক ছিল না, হ্যাঁ এখন বিদেশ থেকে কেউ বসে কিন্তু ক্যাম্পেইন করতেছে, ফটোকার্ড বানাচ্ছে, নানা ধরনের কথা বলছে, অমুক পক্ষে বলুক অসুবিধা নাই, যখন বিপক্ষে বলছে, যেমন আমি দেখলাম যে মানে অমুকের সাথে তমুকের ছবি জুড়ে দিয়ে খুব নোংরা ভাষায় বলা হচ্ছে। এগুলো কিন্তু আমাদের ন্যাশনাল ইলেকশনে খুব খারাপ পরিণতি, খারাপ পরিস্থিতি করবে। তো এই জায়গাগুলো যেমন হয়, যখন আপনি বুঝবেন, ধরেন রেমান আমি আপনাকে নিয়ে একটা অপপ্রচার চালাচ্ছি, তখন লোকেরা কোনো কারণে যদি বুঝে যে এটা একটা মিথ্যাচার, সে কিন্তু আমার আইডিতে যাবে, আমার আইডিতে গিয়ে সে দেখবে যে আমি কোন পার্টি করি, আমার মানে আমার বিলিভ কি, এটা কিন্তু আবার উল্টাও ফল বয়ে আনবে। তখন মনে হবে যে এই লোকটা এই রাজনীতি করে সে এই ধরনের মিথ্যাচার করতেছে। এটাও কিন্তু আবার যখন এক্সপোজড হবে তখন এটা কিন্তু তার ভোট কমবে। তো ফলে যারা এই মিথ্যাচার বা নানা ধরনের প্রচারণা চালাচ্ছেন, বা একটা মানে আপনি ডাকসুর কেউ না বা ছাত্রও না, আপনি যখন ওখানে বসে একটা মিথ্যা পরিচয় দিয়ে মানে ক্যাম্পেইন করতেছেন, এটা যখন আবার ধরা পড়ে যাবে তখন কিন্তু এটা বুমেরাং হবে। এটা কিন্তু তো এই জন্য আমাদের ন্যাশনাল ইলেকশনে আমরা যখন দেখতে পাচ্ছি যে প্রচুর লোক ফ্লোটিং ভাবতেছে কাকে দিব এখনো ঠিক করে নাই, আমার কাছে এবারে মনে হচ্ছে ডাকসুতে একটা বিরাট অংশ তারা ভাববে। আরেকটা প্রশ্ন যেটা জাতীয় রাজনীতির সাথে রিলেটেড, ধরেন আওয়ামী লীগ নাই, ছাত্রলীগ ইলেকশন পার্টিসিপেট করতেছে না, কিন্তু ছাত্রলীগের সাপোর্ট বেস তো একটা আছে, তারা এখানে কি করবে? তাদের রোলটা কি হবে? তারা কি ভোটদানে বিরত থাকবে, নাকি তারা স্বতন্ত্রদেরকে ভোট দিবে, নাকি তারা এখানেও এক ধরনের, কারণ এই ভোটগুলো কিন্তু এখানে একটা ফ্লোটিং ভোট আকারে কিন্তু এখানে কাজ করবে। তো সব মিলিয়ে আমি যেটা বলি যে এই যে প্যানেলের বাইরে স্বতন্ত্র ইলেকশন করতেছে, এটা হয়তো এবারে প্রথমবার দেখে বা প্রথমবার একটা অভ্যুত্থানের ভিত্তিতে হওয়ার কারণে এখানে সবাইকে সেভাবে ফোকাস করছে। এটা কিন্তু ইন ফিউচারে কিন্তু এই প্রবণতাটা থাকবে না। আলটিমেটলি এটা আস্তে আস্তে আবার আমাদের অরিজিনাল ফরম্যাটে আশা করি সেটা ফিরে আসবে, এটা আমার ধারণা। আমি মান্না ভাইয়ের কাছে অভিজ্ঞতা জানতে চাই। মঞ্জু ভাই যেটা বললেন না, ছাত্রলীগ কি করবে, তারা নামে নাই কিন্তু তাদের সমর্থক বা সমর্থক গোষ্ঠীটা আছে, তারা কি করবে, কি করতে পারে তারা? কেমনি বলবো না এখন মানে নর্মালি ধরেন আমি যদি সাইকোলজি স্টাডি করি, তাহলে তারা খুঁজবে যে তার বন্ধুকে, রাজনৈতিকভাবে পারিবারিক আত্মীয়তা ব্যক্তিগত বন্ধুকে, তার বাইরে তার ভোট যেতেই পারে না। মানে ধরেন খুব সুচিন্তিতভাবে একটা রাজনৈতিক সিদ্ধান্ত দলের পক্ষ থেকে এসছে, এটা হবে না, এটা আওয়ামী লীগের মধ্যেই হচ্ছে না। এবং সবাই জানে যে আওয়ামী লীগে এখন ক্রাইসিস লেগে গেছে, একজন যিনি হয়েছেন উনি মরা পর্যন্ত থাকবেন, দেশেই থাকুক বিদেশেই থাকুক যেখানেই থাকুক, ওই যে রিফাইন আওয়ামী লীগ করতে চেয়েছে হয়নি। তো
ছাত্রলীগেরও কোনো পুনর্গঠন হবে না। ওইখান থেকে ওবায়দুল কাদের ডিরেকশন দেবে যে অমুক প্যানেলকে ভোট দাও, এসব করবে না। করলেও যে মানবে তারও কোনো গ্যারান্টি নাই। ফলে এইটার ব্যাপারে আনসার্টেন থাকে। এই স্পেকুলেশন কিন্তু জাতীয় রাজনীতির ক্ষেত্রে হচ্ছে, কিন্তু আমি দেখছি সেটা শেষ পর্যন্ত গিয়ে কনস্টিটিউশন বেসিসে চলে যাচ্ছে। মঞ্জু যেখানে দাঁড়িয়েছে, মঞ্জুকে কি আওয়ামী লীগের লোকজন পছন্দ করে তাহলে ও ভোট পাবে, ওকে যদি পছন্দ না করে তাহলে ভোট দেবে না। ওর সাথে কি রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে শত্রুতা আছে তাহলে দেবে না। এইভাবেই হবে এটা। তবে তুলনামূলকভাবে আমি বলতে পারি যে আওয়ামী গোষ্ঠী যারা আছে ছাত্রদের মধ্যে, তাদের ভোট অনেক বেশি সুচিন্তিত পলিটিক্যাল ক্যারেক্টারের হবে। বিভেদ বাড়লে কি এটার প্রভাব পরবর্তীতে জাতীয় নির্বাচনে পড়তে পারে কিনা? কিসের বিভেদ? এই যে নিজেদের মধ্যে যে বিভেদ, মঞ্জুবাজিরা বললেন যদি বিভেদ হয়, মানে ভোট হবে বিভেদ হবে না, এগুলো কি কথা যে আমরা চালু করেছি আমি তো বুঝতে পারি না। ভোট হবে তো হবেই। ওই যে বললাম ধরনটা কত, মানে ধরন জঘন্য হতে পারে, জঘন্য কত হবে, জঘন্য হইতে পারে। আমি মনে করছি মঞ্জুকে আমি কিভাবে মেলাইন করতে পারি, তোর চরিত্রের উপরে কলঙ্ক দেবো, আমি নিজের অ্যাকাউন্ট থেকে তো করবো না, আমি আমার কয়েকটা ফেক অ্যাকাউন্ট বানাবো, আমার বন্ধু দিতে পারে ক্যাম্পেইন করতে, বল ওর চরিত্র খারাপ, 3 জায়গায় মেয়ে মানুষটা ধরা পড়েছে, অমুক জায়গায় ঘুষ খেয়েছে, অমুক জায়গায় লোকজন ধরে পিটিয়েছে, কত কিছু করবো আমি। আপনি স্টপ করতে পারবেন না এগুলো, অলরেডি তো এটা চলছে। চলছে যে ছাত্র দলের যে ভিভি প্রার্থী হয়েছে দেখলাম তাকে বিভিন্ন রকম তার বক্তব্য এনে বলছে সে মুখস্থ বক্তব্য দেয়, এই ধরনের কথা বলছে। এটা কিন্তু পরস্পরের সাথে করবে, মানে অলরেডি এআই অ্যাক্টিভ হয়ে যাবে এবং এআই এর চর্চা বহুত পরিমাণে হবে। এগুলো ঠেকাবার এখন পর্যন্ত কাউন্টার কিছু আসবো আমি জানি না যে এআই ঠেকাই কেমনে। আগে তো মিসাইল ছিল, তো অ্যান্টি মিসাইল যা হচ্ছে, ব্যালিস্টিক মিসাইল করেছে, অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল করেছে, এইটার কথা তো এখন পর্যন্ত জানি না। মানে এমন বিশ্বাসযোগ্য মনে হবে, সবচাইতে পপুলার মেয়েটাকে দেখা যাবে কোন পুরুষের সাথে শুয়ে আছে। কি করবেন আপনি? একটা হুরিস্তু লাগবে। আমার সময় কি হয়েছিল জানেন তো, বলেছে ও যে ছাত্র তো ফেল করেছে, পাশই করে নাই, ম্যাথমেটিক্সে ফেল, ছাড়িয়ে দিয়েছে ছাত্রলীগ চতুর্দিকে। কেন? আমি পেয়েছি 99, এটা পাস মার্ক নয়, আমি এক পেপার পরীক্ষা দিই নাই, 0 পেয়েছি সেটাতে। রিয়েলিটি হচ্ছে সাবসিডিয়ারি ছিল, তখন তো অনার্সের সাবসিডিয়ারি ছিল। আমি ফার্স্ট পেপারে 66 আনসার করেছিলাম ম্যাথমেটিক্স, আমার হিসাব ছিল আমি 66 পেয়েছি। সেকেন্ড পেপার 33 আনসার করেছি, 33 পেয়েছি। থার্ড পেপার দিই রে, আমার তো খালি পাস দরকার। মানে আমার মোস্তাকের হয়তো মনে আছে, আমার প্যানেলের প্রতি কান্নাকাটি লেগেছে, ভাই আপনি তো ভোট ছাত্র, কি একটা ফটোকপি করে যেগুলো দিল। তো ওই সময় ছিল সব সময় এটা থাকে মেলাইন, মানে ভোট মানেই তো প্রতিযোগিতা। যখন প্রতিযোগিতা লাগছে তখন নীতি নৈতিকতার কথা বললে লাভে, সবাই উইল ট্রাই টু হিট বিলো দ্য বেল্ট, ট্রাই করবে কিন্তু এটা, এবং এমন ভাবে করবে যাতে তাকে ধরা না যায়। এটা স্টপ করবে, কোনো উপায় নাই তো করবে। জি মোস্তাক ভাই, একই বিষয়ে আপনার কাছে জানতে চাওয়া, প্রচারণা এবং সত্য, অর্ধসত্য কিংবা মিথ্যা, এই বিষয়গুলো সামনে আসছে। হ্যাঁ, যখন প্রতিদ্বন্দ্বিতা খুব তীব্র হয় তখন তো এগুলো গ্রামার থাকে না। তবে আমার মনে হয় যে এআই এর সর্বোত্তম ব্যবহার এখানে করে, মানে ব্যাকরণের বাইরে করবে, কিন্তু এআই কে কিভাবে শনাক্ত করা যায়, কোনটা ফেক, এগুলোর একটু চর্চা এখানে হবে, এবং যেটা জাতীয় নির্বাচনে সাহায্য করবে। এখন এখানে তো ছাত্ররা একে অপরকে খুব কাছে থেকে জানে যে সে কি আসলে কথা বলতে পারে, এবং সেই কাউন্টার প্রচার দ্রুত কিন্তু এআই ব্যবহার করেই করা হবে। এবং এই যে বললেন না অ্যান্টি আছে, এআই তেও কিন্তু আপনার এই ফেক জিনিস ধরার তারা স্ক্যান করছে এবং সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে। আমার মনে হয় বা ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে বা এরপরে জাহাঙ্গীরনগর, রাজশাহীতে প্রচুর এআই ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং কাউন্টারে কিন্তু শুরু হয়ে গেছে। কাজে এখানে খুব একটা কথা বলেই ইয়ে করে ফেলবে। তবে হ্যাঁ, শেষ রাতের প্রচার বলে একটা কথা আছে, যে শেষ রাতে একটা ছেড়ে দিল, এটা কাউন্টার করতে করতে ভোট পার হয়ে গেল। সে বিষয়ে নিশ্চয়ই যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে, কারণ এখানে ছাত্রদের মধ্যে ইলেকশনটা হচ্ছে, তো ছাত্ররা সবাই মোটামুটি এই বিষয়ে দক্ষ আছে এবং তাদের অভিজ্ঞতা আছে, তারা করতে পারবে। তবে জাতীয় নির্বাচনে হয়তো সবার দক্ষতা সমান থাকবে না। এখান থেকে এক্সপার্ট মানে হায়ার করে জাতীয় নির্বাচনের দলগুলো হয়তো কাজে লাগাতে পারে এই মানে ডিজিটাল টেকনোলজির অপব্যবহার। তবে আমার মনে হয় এগুলো করে ডাকসু নির্বাচন বা অন্য নির্বাচনে খুব একটা হেরফের করতে পারবে না। যেমন বান্না ভাইয়ের চরিত্র হরণ করে তারা পারেনি, সেটা অনেকটা শেষ মুহূর্ত করেছিল। আমরা আমাদের সাংগঠনিক নেটওয়ার্ক দিয়ে সব জায়গাতে আমরা, তারা যতগুলো কপি করেছে আমরা হচ্ছে 10 গুণ কপি করে আমরা প্রতি ঘরে এবং ক্লাসরুমে দিয়েছিলাম, ফলে এটা কোনো কাজে দেয়নি। তো সমর্থন যদি থাকে
তার বিরুদ্ধে যদি কোনো অপপ্রচার করে, ওটা ডিজিটালি আমার মনে হয় এটা মোকাবেলা করার টেকনোলজি বেরিয়ে যায়। জি খোকন ভাই, আমরা একবার রাজনীতির বিষয়ে কথা বলতে চাই। আপনার দলের চেয়ারম্যান গতকালই বলেছেন নির্বাচনে বিএনপির জয় ঠেকাতে নানা অপকৌশল চলছে। কি কি অপকৌশল নিয়েছে, কারা নিয়েছে? হ্যাঁ, এটা তো তিনি অনেক আগে আশঙ্কা করেছিলেন যে অদৃশ্য শক্তি শত্রু বিএনপির বিরুদ্ধে প্রচার শুরু করেছে। এখনো শত্রু চিহ্নিত করতে না, চিহ্নিত হয়েছে তো, মানে অদৃশ্য শক্তিটা দৃশ্যমান হচ্ছে, দৃশ্যমান হচ্ছে। তারা বিভিন্ন সময় তারা যে আমাদের মিডিয়াতে বিভিন্ন রকমের যে আলোচনা হচ্ছে, দেখা যায় মিডিয়াতে বিভিন্ন সময় এই ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি, আধিপত্য বিস্তার করা, তারপরে দখলদারিত্ব, বিভিন্ন অভিযোগ নিয়ে তারা আমাদের ছাত্রদল, যুবদল এবং আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে সেই অভিযোগগুলো প্রায় তারা করে যাচ্ছে। এগুলা তো অধিকাংশই মিথ্যা, এগুলো তারা শুধু মিডিয়া ট্রায়াল করে এগুলো আমাদের বিএনপির ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য, ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য। তারা জানে যে এই শক্তিরা কারা, আমরা জানি ইসলামিক কিছু সংগঠন আছে, এনসিপি আছে, ওরা এগুলো করে যাচ্ছে। তারা তো জানে যে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন সামনে যেটা হচ্ছে সেই ব্যাপারে যে এই সরকার তারা বলছে যে বর্তমান সরকার নাকি আমাদের পারপাস সার্ভ করছেন, এগুলো সব কথা তারা আমরা শুনতে পাচ্ছি যে আমাদের যে এই অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট আমাদের বিএনপির সাথেই তার রয়েছে, যেটা লন্ডন বৈঠকের পরবর্তীতে তারা বলেছেন যে তা আমাদের সাথে আলোচনা করে কেন তারা সেই সিদ্ধান্ত নিয়েছে আগামী 2026 ফেব্রুয়ারি মাসের যে নির্বাচনের একটা আলোচনা হয়েছিল সেটাকে কেন্দ্র করে পরবর্তীতে গত 5 তারিখে তো আমাদের বর্তমান এই ইন্টারিম গভর্নমেন্টের যে আমাদের প্রধান উপদেষ্টা তিনিও তো বলেছেন, যে স্পষ্টভাবে বলেছেন যে কয়েকদিনের মধ্যে রোড ম্যাপ ঘোষণা করা হবে। যদিও এখনো রোড ম্যাপটা পুরোপুরি ঘোষণা হয়নি, সেই নির্বাচনের তারিখ তো সেখানে করেছেন। এটার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা সন্তোষ প্রকাশ করেছেন, রাজনৈতিক স্টেক হোল্ডাররা করেছেন, এবং আমাদের জনগণ দীর্ঘ 16 বছর তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। ভোটাধিকারের জন্য তারা মুখিয়ে আছেন, তারা ভোট দেওয়ার জন্য প্রস্তুত। তাই নির্বাচন কোনো কারণে, কোনো অজুহাতে ওই আপনার জাতীয় নির্বাচন আগে মানে হোক না, যে স্থানীয় নির্বাচন, তারপরে জাতীয় নির্বাচনের আগে আমার দৃশ্যমান হতে হবে বিচার এবং সংস্কার এবং বিচার। শুধু তাই নয়, পিআর যেটা সংখ্যানুপাতিক যে ভোটাধিকার যেটা, সেটা আমাদের 1% মানুষ বাংলাদেশের যা পিআর বিষয়টা বুঝে কিনা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য না। বিভিন্ন দেশে আমরা যে ডক্টর বদিউল আলম মজুমদার সংস্কার কমিটির যে উনি যে প্রধান আমাদের ডক্টর বদিউল আলম মজুমদার, তিনিও বলেছেন এটা ভয়ঙ্কর। এটা বলেছেন পাশের দেশে যে নেপালেও দেখেন যে এটা নেতিবাচক প্রভাব পড়ছে, এবং সেটা পৃথিবী থেকে, যেমন আমাদের ইভিএম যেটা ইলেকট্রনিক ভোটিং মেশিন, সেটাও কিন্তু মানে আমরা টিপ দিব না এটা সিল মারবো, সেটা নিয়ে তো অনেক আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত এটা বাতিল দিতে হলো। 3,000-4,000 কোটি টাকা লুটপাটও হয়েছে। যে দেশে এটা তৈরি করেছে, সেখানে মূল আবিষ্কার করেছে উদ্ভাবক যে জার্মান, সেই জার্মানি তো এটা বিলুপ্ত করেছে আরো 15 বছর আগে। সেখানে সেই ইভিএম চাপিয়ে দিতে চাচ্ছিল, যেটা বাংলাদেশের মানুষ অভ্যস্ত না। সেটার জন্য আমাদের বাংলাদেশে যে যেটা পিআর পদ্ধতি, যে পিআর পদ্ধতিটা কোনো কাজে 1% মানুষের কাছে গিয়ে তারা বলেছে পিআর পদ্ধতি কি, একজন নেতা বলতেছিল সেটা গায়ে দেয় না খায় পিআর, এটা মানে ওটা তার মানুষ কিছু ধারণাই নাই, জনগণের কাছে কোনো যে এই ব্যাপারে ধারণাই নাই পিআর পদ্ধতিটা কি। এটা একজন জনগণ ভোট দেবে একজনকে, সে মানে একজন পরিবারের লোকজন এসে সেখানে এমপি হবে, যাকে বরাবর একজন এমপি জনগণের কাছে দায়বদ্ধ জবাব দিতে থাকে। সেখানে মার্কাতে ভোট দেওয়া হবে এবং তাকে দলকে ভোট দেওয়া হবে। সেই কোন ব্যক্তি হবে, আপনার নরসিংদীতে ভোট হবে ইয়ে দিবেন কিনা, পঞ্চগড় থেকে একজন এসে তার পরিবারের একজন হলো। সেখানেও দেখা যায় যে সেখানে হয়তো যে আপনারা যে বাণিজ্য, আপনার মনোনয়ন বাণিজ্যের ক্ষেত্রে দেখা যায় যে এখানে এমপি বাণিজ্য হবে মোটা অঙ্কের দাগে, সেগুলো অযুক্ত ব্যক্তিরা আসবে, সেখানে এলাকার কোনো উন্নয়ন হবে না এবং সংখ্যাগরিষ্ঠ আসন কেউ পাবে না। সেখানে ঝুলন্ত হবে, মানে পার্লামেন্ট হবে এবং একটা অনিশ্চয়তার দিকে যাবে। বাংলাদেশে তো এটার জন্য প্রস্তুত না, এবং এখানে মানুষ ভোট দিতেও যাবে না। যেখানে তার পছন্দের প্রার্থীই নাই, সেখানে জনগণ তো ভোট দিতে অনেকে গেল যে এখানে আপনি আপনার 30% ভোটার কি যায় কিনা সন্দেহ আছে। তাই এটা এই বিষয়টা আলোচনা আনাই ঠিক না, বুঝছেন, এটা অবান্তর। সেটা বাংলাদেশের মানুষ যেটা বোঝে না সেটা নিয়ে আলোচনা করলাম। নির্বাচন এটা এগুলো করে যারা প্রলম্বিত করতে চায়, নির্বাচনটাকে দীর্ঘায়িত করে তারা তাদের যারা যেন আগামী দিনে জামানত বাজা হবে
তারা কাঙ্ক্ষিত আসন পাবে না, নিশ্চিত পরাজয় হবে। তারাই বিভিন্ন ইস্যুতে যারা এখন সুযোগ সুবিধা নিচ্ছে সরকারের সাথে থেকে, তো প্রোটোকল থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে, সরকারি স্বাদ পাচ্ছে, কিন্তু আফটার ইলেকশন তো তারা তাদের হয়তো সেই সুযোগ থেকে বঞ্চিত হবে। তারা নির্বাচন ঠেকাইতে চায়, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ঘোষণা উঠাইতে চায়, বিএনপি 2/3 মেজরিটি পেয়ে জয়লাভ করতে পারে এই আশঙ্কা থেকে। মানে তারা মনে করতেছে যে নির্বাচন হলে তো বিএনপি বিপুল ভোটে বিজয় হবে ধানের শীর্ষে। তো আমি মনে করি জনগণ যাকে নির্বাচিত করে, আমরা তো বলি নাই যে আমাদেরকে নির্বাচিত করে জনগণ, আমরা চাবো আমরা নির্বাচন হলে যে আমাদের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য, আমাদের প্রতীকে ভোট দেওয়ার জন্য, কিন্তু জনগণ তাদের সিদ্ধান্ত নেবে যে নির্বাচন দেবে, দিনের ভোটে রাতে হবে না, আমি আর দামি হবে না, বিনা ভোটে হবে না। 2014, 2018, 2024 তো হচ্ছে না বাংলাদেশ, সেখানে তো সেই নির্বাচন আশা করবো আমরা যে ইতিহাসের সেরা নির্বাচন করবেন বলছেন আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারে আমাদের প্রধান উপদেষ্টা। তার উপরে আস্থা রাখতে চাই, নির্বাচন কমিশন আস্থা রাখতে চাই, জনগণ এবং রাজনৈতিক দল এর স্টেক হোল্ডার তারা যেন সুন্দর একটা জনগণের সরকার বাংলাদেশের প্রতিষ্ঠা হয়, এটাই আমাদের মূল বিষয়। নির্বাচনটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে। মঞ্জু ভাই, এখন সব রাজনৈতিক দল নির্বাচনে ঝাঁপিয়ে পড়বে, মাঠে ময়দানে যাবে, এটাই তো এখন এই যে অপকৌশল নির্বাচন ঠেকানোর বিষয়, এগুলি সামনে আসছে কেন? জি, এটা খুব ভালো প্রশ্ন করেছেন আপনি, যে যেখানে চিফ অ্যাডভাইজার বলছেন ইলেকশন ফেব্রুয়ারিতে হবে, যেখানে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, বিএনপি দেখছি আমরা অলরেডি ইলেকশন ক্যাম্পেইন করতেছে, জামাতকে দেখতেছি পোস্টার লাগিয়ে একেবারে কেন্দ্রভিত্তিক প্রস্তুতি পর্যন্ত জামাত নিচ্ছে, অন্যান্য দলকেও দেখছি। তারপরেও বারবার সাংবাদিকেরা আমাদেরকে প্রশ্ন করতেছে, ভাই নির্বাচন আদৌ হবে কিনা? এই প্রশ্নটা কেন হচ্ছে? এটা কি একটা আর্টিফিশিয়াল কোশ্চেন, না রিয়েলি এটার মধ্যে কোনো অর্গানিক মানে আছে, কন্টেন্ট আছে? আমার যেটা ব্যাখ্যা আর কি, আমি যেটা দেখি সেটা হচ্ছে এবারের যে সরকারের পরিবর্তনটা হয়েছে, এটা যদি এরকম হতো যে একটা ইলেকশন শেষ, একটা সরকার শেষ, আরেকটা সরকারের যাত্রা, তখন দেখতেন এখন হই হই, এখন সবার মধ্যে একটা সাজ নির্বাচনের রব থাকতো। যেহেতু এবারের পরিবর্তনটার পেছনে অনেকগুলো হিস্ট্রি আছে, তার মধ্যে একদম ক্যাশ হিস্ট্রি হচ্ছে 1400 জীবন আমরা বিসর্জন দিয়েছি, 25,000-এর মতো আহত, দগদগে আহত, 3,000-এর বেশি এখনো আমাদের মধ্যে স্টিল এলাইভ। আমরা প্রতিদিনই এদেরকে পাচ্ছি, প্রতিদিন তাদের আহত নিহতের ঘটনা পত্র পত্রিকা, টেলিভিশনে, ফেসবুক খুললে এখনো পুলিশের গুলি, এগুলো দেখতে পাচ্ছি। ফলে এখানে নির্বাচনী আকাঙ্ক্ষার পাশাপাশি আরো দুইটা স্ট্রং আকাঙ্ক্ষা বিরাজমান। একটা হচ্ছে এই দগদগে এই মানে হত্যাকাণ্ড, নৃশংসতার বিচার, আরেকটা হচ্ছে যে আপনার এই সংস্কারের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সবার মধ্যে, যে আমরা আর পুরনো রাজনীতির কালচারে ফিরে যাব না। আপনি দেখবেন যে মানুষ যখন ঝগড়া করে না, তো বাবা যখন বলছে তুই ঝগড়া করছিস কেন, বা তার বিরুদ্ধে যখন কমপ্লেন করে, তখন যখন নিজের ছেলেকে দুইটা থাপ্পড় দেয়, যে কমপ্লেন করেছে সে বলছে আচ্ছা থাক আর মাইরেন না, মানে সে মনে করে যে তার মনটা প্রশমন হয় যে না একটা বিচার তো হয়েছে। আমাদের এখানে এই যে হাজার হাজার লোকেরা নির্যাতিত হয়েছে, তারা এখন পর্যন্ত এটা সিস্টেম, এটা আমি বলছি না যে এটা অন্যায় হয়েছে, কারণ বিচারেরও তো একটা প্রক্রিয়া আছে, বিচার তো আপনি ধরে বিচার করে ফেলতে পারছেন না, কিন্তু যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে তো বলছে আমি দেখলাম গুলি করে মারছে, ওর বিচার হচ্ছে না কেন? ফলে এই যে বিচার হচ্ছে না, আপনি দেখবেন প্রত্যেকটা আহত নিহত পরিবারের মধ্যে একটা অসন্তুষ্টি আছে। এখানে আমাদের নেতারা ওনারা উপস্থিত আছেন, ওনারা দেখলে দেখবেন যে তাদের সবারই কমপ্লেন যে তারা বলছে বিচার হচ্ছে না, এখনো তো আমরা বিচার দেখলাম না। তাইলে এরা কিন্তু নির্বাচনের জায়গাটা এদের কাছে প্রধান না, এরা মনে করতেছে বিচার হতে হবে। এবং আমি দেখলাম যে এরা আরো একটু অগ্রসর হয়ে বলছে এই সরকারের কাছে আমরা বিচার চাই, কারণ নেক্সট গভর্নমেন্ট বিচার করবে কিনা, বিচারের যে কার্যক্রম শুরু হয়েছে এটা এভাবে প্রপারলি চলবে কিনা না সেখানে, কারণ এখানে কিছু অবিশ্বাস তো তৈরি হয়েছে। আপনি দেখবেন যে প্রচুর বেনামির নামে যে মামলা হয়েছে এবং এফআইআর এর যে উইকনেস আছে, এগুলোর জন্য দায়ী কে? এগুলোর জন্য কোনো না কোনো পলিটিক্যাল পার্টি দায়ী। আমাদের কাছে এরকম এভিডেন্স আছে, মান্না ভাই আরো ভালো বলতে পারবেন, মোশতাক ভাইও বলতে পারার কথা, খোকন ভাই বলতে পারার কথা। আমাদের কাছে এরকম আছে জমি নিয়ে বিরোধ আছে, তাকে মামলায় ঢুকিয়ে দিয়েছে। বিএনপির এক গ্রুপ আরেক গ্রুপের লোককে এই মামলায় ঢুকিয়ে দিয়েছে। ইভেন আমার কাছে একজন আলেমও আসছেন, সে আসি বললো যে আমাকে এই মামলায় ঢুকিয়ে দিয়েছে। মানে কার কাছে কি গন্ডগোল আছে, তাহলে বুঝেন পলিটিক্যাল পার্টি আসলে, পলিটিক্যাল ইয়েটা আসলে মানুষ মনে করবে যে এই বিচার আদৌ হবে কিনা শেষ পর্যন্ত। সংস্কারের বিষয়টা তো আছেই, আমরা যতই বলি যে সংস্কার নাই, মানুষ তো চায়, মানুষ কিন্তু আগের রাজনীতি আর ফেরত যেতে চায় না। আপনি দেখবেন যখনই আমরা পুরনো রাজনীতির চর্চা করি, একে অপরকে মানে ব্লেমিং করি, শেমিং করি, তখন কিন্তু মানুষ বলে যে ভাই তো আপনাদের আচরণ তো আগের মতোই।
আগের মতোই রাস্তা বন্ধ করে সমাবেশ হচ্ছে, আগের মতোই একজন আরেকজনকে হেয় প্রতিপন্ন করে কথা হচ্ছে, রীতিমতো 2-4 জায়গায় তো মারামারি শুরু হয়েছে। তো সুতরাং নির্বাচনের আকাঙ্ক্ষার আগে যে আকাঙ্ক্ষাগুলো রয়ে গেছে, এটা যতক্ষণ পর্যন্ত আপনি যতক্ষণ পর্যন্ত অর্গানিক্যালি এটা সমাধান না করছেন, ততক্ষণ পর্যন্ত নির্বাচনে যে স্বতঃস্ফূর্ততাটা, সে গ্যাপটা রয়ে যাচ্ছে। এবং এটাই একটা আমি প্রধান কারণ মনে করি নির্বাচনের তারিখ ঘোষণা, ডেট ঘোষণার পরও মানুষের মধ্যে এই হাঁসফাঁসটা, তৃষ্ণাটা রয়ে গেছে। এবং এই তৃষ্ণার্ত অবস্থায় নির্বাচন হলে এটা এফেক্ট নির্বাচনের উপরে পড়বে, নেক্সট সরকারের উপরে পড়বে। জি, খুব সংক্ষেপে আমি মান্না ভাইকে জানতে চাইবো আলোচনা শেষের দিকে, যে মঞ্জু ভাই বলছেন না আকাঙ্ক্ষা, তো বিচার কিংবা সংস্কার যদি একদিনে বা এক মুহূর্তে করে ফেলা সম্ভব না, এটা তো একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তো এটা নিয়ে আলোচনাটা বাড়ানো উচিত নাকি নির্বাচনের দিকে এগিয়ে যাওয়াটা উচিত? আলোচনা চালিয়ে যেতে থাকবেন, নির্বাচনের দিকেও এগিয়ে যাবেন। এখানে বোঝা দরকার কি, ধরেন এখন আমরা শব্দটা এরকম করে বলছি, দৃশ্যমান হতে হবে বিচার। তো বিচার কি দৃশ্যমান হয়েছে? শেখ হাসিনার নামে মামলা হয়েছে, মামলা চলছে, আপনি নেতিবাচক মাথা নাড়ছেন। আমি বলছি বিচার তো তাহলে শুরু হয়েছে, শেখ হাসিনার নামে তো মামলা হচ্ছে, এটা কি এনাফ? কারো কাছে এরকম করে বলছে না না এই মামলা চলতে হবে, কেউ বলছে না বিচার হইতে হবে, রায় হইতে হবে, কেউ বলছে ওর ফাঁসি হইতে হবে তারপরে ভোট। মানে কারো কাছে বিষয়টা স্পষ্ট না। এবং এই সরকার নিজেও এরকম করেছেন। তারা একদিন আমাদের সাথে বৈঠকের সময় বলেছেন, ধরেন সেই কি মাসের 30 তারিখ দিকে বলেছে সামনের মাসে আপনারা দৃশ্যমান পাবেন যে বিচার শুরু হয়েছে, মানে কেস রুজু করা হবে, এটা তারা বুঝিয়েছেন। এটা স্পষ্ট নয়। একইভাবে ধরেন সংস্কারের কথা যে বলা হচ্ছে, সংস্কার আপনি একদিনে করতে পারবেন নাকি? এই যে এখন লেগে গেছে একটা লিগ্যাল কাভারেজ দিতে হবে, এটা যে বাস্তবায়ন হবে তার গ্যারান্টি দিতে হবে। কিভাবে দেবেন? এত বড় এলএফের ভিত্তিতে পাকিস্তান ইলেকশন হয়েছে, কোনো সই সাবুত হয় নাই, কোনো অঙ্গীকার নাই, কিচ্ছু ছিল না, হয়েছে। এখন পরস্পরের প্রতি অবিশ্বাসটা বেড়েছে। আমরা জাতীয় ঐক্য বলছি, কিন্তু একজন আরেকজনকে মোটেই বিশ্বাস করছি না, এতদিন পর্যন্ত হয়েছে। ফলে এটা এত ইজি হবে না, আপনাকে ইতিহাসের উপর কিছু ছেড়ে দিতে হবে। আর এই মুহূর্তে যতদূর পারেন তার ভিত্তিতে নির্বাচনটা তাড়াতাড়ি করতে হবে। বলবেন এরপরে কি, যেমন খোকন দাবি করছেন যে বিএনপি জিতবে, ধরলাম বিএনপি জিতবে, আমি আমার প্রশ্ন করার জায়গা পাই, বিএনপি এই দাবিগুলো মানবে, এই কাজগুলো করবে? এখনই অঙ্গীকার করতে হবে। আপনি লিখিত বা বন্ড সই করবেন নাকি পাবলিকের কাছে যাবেন, সেটা আমি দেখব, করতে হবে। আমরা খোকনের কাছে যাবো, তার আগে আমরা মুশতাক ভাইয়ের কাছে একটু জানতে চাই। আলোচনা হচ্ছে বিচার সংস্কার, কিন্তু মঞ্জু ভাই খুব একটা ভালো কথা বললেন যে এই যে নামে বেনামে মামলা, এটা তো ঠেকানো যাচ্ছে না, হয়েছে তো হয়রানি তো হচ্ছে, তো এইগুলি পরবর্তীতে যে চালু থাকবে না। একটা হচ্ছে কিছু লোক হয়রানি হচ্ছে, আবার কিছু লোক আসল আসামি তাদের আবার বাদ যাচ্ছে, তাদেরকে দেওয়া হয় না, জি যাচ্ছে হচ্ছে না। এটা তো একটা জটিল বিষয়। দেখুন, গণ অভ্যুত্থান এটা অন্যগুলোর থেকে ব্যতিক্রম। অন্য গণ অভ্যুত্থানের আগে থেকেই রাজনৈতিক দাবিগুলো কি সেগুলো আমরা মানুষের কাছে বলি, সেই ম্যান্ডেট নিয়ে গণ অভ্যুত্থান। ফলে পরে তাও 90-এর সময় আমরা 10 দফা দিয়েছিলাম, তাও সেটা পরিপূর্ণ হয়নি, শুধু সংসদীয় পদ্ধতির ইয়েতে চলে গেছি। আর এই গণ অভ্যুত্থানের আগে তো শুধুমাত্র শেখ হাসিনার পদত্যাগ এবং শহীদ মিনারে আনু মোহাম্মদ বললেন 2 আগস্ট 3 তারিখে ছাত্ররা বলল যে ফ্যাসিবাদ যেন ফিরে না আসে এবং বৈষম্য বিরোধী আন্দোলন। তো এইটুকুকে যদি আমি আর্টিকুলেট করাটা বেশ সমস্যা হয়েছে, কিন্তু অনেক রক্ত ঝরে গেছে। এই যে 1000-এর উপরে শহীদ এবং হাজার হাজার আহত, দেশে কি কোনোই পরিবর্তন হবে না? এই যে জেনুইন একটা যে ছাত্র এবং জনতার যে ক্ষোভটা, এটাকে রাজনৈতিক দলগুলো ধারণ করতে পারবে সেই বিশ্বাসটা কিন্তু কম। কিন্তু তাহলে কি করতে হবে? করার বিষয়, এখন দেশের যে পরিস্থিতি, ক্ষণে ক্ষণে মব সন্ত্রাস হচ্ছে, অস্থিতিশীল পরিস্থিতি, অর্থনীতি থমকে আছে, এটা সমাধান করার জন্য একটা নির্বাচিত সরকার দরকার, যেন তাকে আমরা জবাবদিহিতার মধ্যে নিতে পারি। যেটা কেন হচ্ছে না জবাব চাই। তখন সরকারি দল বিরোধী দল আমরা সুস্পষ্টভাবে একটা রাজনৈতিক ব্যাকরণের মধ্যে চলে যাব। এখন তো আমাদেরই সরকার, এটা বিরোধী দল কিভাবে হবো? বা এই সরকারকে বললে বলে ভাই আমাদের কথা পুলিশ শোনে না, আমাদের কথা অমুক শোনে না, তমুক শোনে না, বিদেশিরা যা খুশি তাই করছে। কাজেই এইরকম অনিশ্চয়তা অবস্থায় দ্রুত নির্বাচন দরকার। যদিও সংস্কার এবং বিচারের ক্ষেত্রে একটা যে আমি ন্যায্য কারণেই সংশয়টা আছে, কারণ এগুলো যেভাবে চলছে সময় লাগবে, বা অনেকগুলো যে গণমামলা হয়েছে সেখানে আদৌ বিচারের উপাদান পাওয়া যাবে কিনা, এগুলো
এই আন্দোলনগুলো থাকবে, এই বিক্ষোভ থাকবে, এইটা সংগঠিত থাকতে হবে। নির্বাচিত সরকার যেই আসবে তার উপরে একটা চাপ প্রয়োগ করে এগুলো বাস্তবায়িত করতে হবে। নির্বাচন ছাড়া এই জট থেকে আমরা সামনে যেতে পারছি না। জি, খোকন ভাই, মান্না ভাই যেটা বললেন একই প্রশ্ন কিন্তু আমারও রয়েছে আপনার কাছে। পরবর্তী সরকার যারা হবে তারা এই বিচার কিংবা এই সংস্কার করবে এমন কোনো গ্যারান্টি বা এমন কোনো, তার আগে খোকন ভাইকে জানা জিজ্ঞেস করতে পারেন যে পরবর্তী সরকার কে আসবে, সেটা না বলে নির্বাচিত মানে সরকার যেই আসুক রাজনৈতিক দল যেটা, ধরেন আমরা যারা গণ অভ্যুত্থানে আছি আমরা কেউই পার্লামেন্টে জিতলাম না, তো এই সনদ বাস্তবায়ন করবে কে? এমন কোন সম্ভাবনা আছে? এমন জিনিস ধরবো কেন, যেটা অসম্ভব জিনিস আমি ধরবো কেন? আমি অসম্ভব জিনিস তো ধরবো না, আমি তো বুঝেই প্রশ্ন করছি। জি খোকন ভাই। হ্যাঁ, না এটা আমি মোস্তাক ভাই শেষ কথা দিয়ে বলতে যাচ্ছি, নির্বাচন না হলে এই জট থেকে বেরোনো যাবে না। এটা সেটা যে নির্বাচন ওই একমাত্র মানে এই সংকটের উত্তরণের রাস্তা। সংকট উত্তরণ হইলো, কিন্তু পরবর্তী সরকার সেটা এই সংকট উত্তরণ হইলো। যত বেশি প্রলম্বিত হবে নির্বাচন অবশ্যই মানতে হবে, যত বেশি প্রলম্বিত হবে রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট আরো ঘনীভূত হবে এবং একটা দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে এবং ফেসিবাদ ফিরে আসার একটা সুযোগ, মাথা ছাড়া দেওয়ার সুযোগ পাবে। এই সুযোগ দেওয়া যাবে না। তাই আমি মনে করছি যে আমরা যদি আগামী দিনে যে নির্বাচিত সরকার, জনগণের ভোটে নির্বাচিত যে সরকার আসবেন, তারা নিশ্চয়ই তাদেরকে এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে যেই আসুক, যেই দলেই প্রতিনিধিরা জনগণের ভোটে নির্বাচিত হবে, সেটা তো মানে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে, তারা জনগণের কাছে দায়বদ্ধ, দিন শেষে তো তাদের জবাবদিহি করতে হবে। নির্বাচনী ম্যানিফেস্টো থাকবে বিচার এবং সংস্কার বিষয়গুলো অফকোর্স থাকবে। এই ব্যাপারে আমি কল্পনা করে বলতে পারি, আমাদের যেহেতু 31 দফার বিষয়গুলি, সেটাও আমরা আজকে আমি কথাগুলি লিখে রাখেন যে আগামী দিনে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে জনগণ নির্বাচিত হয়, তাহলে যে রাষ্ট্র সংস্কারের যে 31 দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা যেটা দিয়েছেন আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব, সেটা পরবর্তীতে আমরা বাস্তবায়ন করার ক্ষেত্রে যদি কোনো ব্যত্যয় হয়, আগামী দিন শেষে তো আমাদের জনগণের কাছে যাইতে হবে। দায়বদ্ধতা, জবাবদিহিতা তো জনগণের কাছে দিতে হবে আমাদেরকে। আমরা তো অনির্বাচিত সরকার না, হব না, তাই না? নির্বাচিত সরকার, জনগণের প্রতিনিধিরা জনগণের কাছে তাদেরকে শেষ যেতে হবে। একবারের জন্য নির্বাচিত হলে তো অনন্তকালে যেমন আওয়ামী লীগ উৎখাত হয়ে গেছে, আওয়ামী লীগের আজকে অস্তিত্ব বিপন্ন হয়েছে। এই 76 বছর পুরনো একটি দল, তার আজকে তাদের নাম নিতে পারছে না, তাদের শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন তারা করতে পারছে না। এই তাদের পরিণতি হয়েছে। কি পরিণতি হবে আগামী দিনে? যারা নির্বাচিত হয়ে জনগণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবে না, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিবে না, হ্যাঁ, জনগণের আকাঙ্ক্ষার বাইরে কাজ করবে আওয়ামী লীগের ফেসিবাদের মতো, তাহলে তাদের একই পরিণতি হবে। সেই জন্য আমি মনে করি যে এই আসুক, তাদেরকে দিন শেষে জনগণের কাছে জবাবদিহি করতে হবে, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে। জি মঞ্জু ভাই, আলোচনা শেষ পর্যায়ে আপনাকে নিয়ে শেষ করতে চাই। তাহলে বোঝা গেল কি যে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হলেই সকল সংকটের সমাধান হয়ে যাবে নাকি? না, আমি মনে করি না। প্রথমত হচ্ছে যে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে কিনা এটা একটা আশঙ্কা। আমি মান্না ভাইয়ের সাথে একমত যে আমাদের তো নির্বাচন ছাড়া উপায় নাই। আমাদের জন্য ভালো হতো যেটা উনি বলেছেন যে আমরা যদি এই বিশ্বাসযোগ্য বিচার প্রক্রিয়াটা মানুষের কাছে ক্লিয়ার করতাম, যে দেখেন এই বিচারের জন্য এটা লাগবে, এবং আমরা আশা করতেছি, আমরা যদি বলি যে বিচারের টাইম টেবিল দেওয়া যায় না, এটাও সত্য না। বিচারের একটা লিমিট, একটা চার্জশিটের একটা টাইম আছে না, আপনি চার্জশিট দিবেন কত দিনে, সাক্ষী প্রমাণ কত দিনে দিবেন, এই ধরনের একটা রূপরেখা যদি আমরা যে বলি না যে রোড ম্যাপ দেন, তাহলে বিচারের রোড ম্যাপ দিতে পারতো সরকার, বা যারা ওই কাজে জড়িত আছে তারা বলতো যে এত দিনের মধ্যে আশা করি আমরা একটা ফাইনাল জায়গায় যেতে পারবো। সংস্কারের জায়গাটা তো একটা লাইনে এসেছে। আমি মনে করি ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব, এবং আমরা এর মধ্যে বিচারের জায়গাটা যদি আরো দৃশ্যমান আকারে বলি, যেমন আমরা এখন দেখছি যে লাইভ দেখানো হচ্ছে আপনার যে বিচারের উপস্থাপনাটা, সেটা পাবলিকে ইন্টিগ্রেটেড করা যেতে পারে। এখন আমার আশঙ্কা যেটা, সেটা হচ্ছে এই নির্বাচন যদি আপনি সুষ্ঠু করতে না পারেন, নির্বাচন যদি শান্তিপূর্ণ করতে না পারেন, তাহলে কিন্তু নতুন করে সংকট দেখা দেবে। এবং আজকে এই যে আপনার যে আমাদের মধ্যে যে উষ্মাটা, যে বিচার হবে কিনা, সংস্কার হবে কিনা, আমরা যে সনদ স্বাক্ষর করলাম, যারা ক্ষমতায় আসবে তারা সনদ বাস্তবায়ন করবে কিনা, এই টোটাল জায়গাটা গিয়ে পড়বে এই পার্লামেন্টের পরবর্তী সরকারের উপরে। এবং অতীতে আপনি দেখেন 70-এ নির্বাচন হয়েছে, 70-এর নির্বাচনের ফল আমরা কিন্তু ভোগ করতে পারি না, আমাদেরকে যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হয়েছে। 73-এ নির্বাচন হয়েছে, 73-এর নির্বাচনের অশান্তি, অবিশ্বাস এবং গণতন্ত্রহীনতার প্রেসারে 75-এর ঘটনা ঘটেছে। এরপরে আপনি
সিরিয়ালি যান, শুধু 91-এর মানে ওই পরপর 3টা ইলেকশনের পর থেকে আবার যখন আপনার 2008-এর নির্বাচন বা 2009-এর ইলেকশনের পরে যখন আবার ডিক্লাইন করেছে, এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা আমাদের দেশটা ধ্বংসর মুখোমুখি হয়ে গেছে আমরা। সুতরাং আমার আশঙ্কাটা সেখানে যে আমরা সবাই শুধু মনে করছি যে একটা নির্বাচন, মোস্তাক ভাই যেটা বলেন যে একটা নির্বাচন তো হইতে হবে, হ্যাঁ এটা কোনো সন্দেহ নাই, কিন্তু সেই নির্বাচনের পর কি? সেই নির্বাচনের শুরু থেকেই যদি হয় এরকম যে এই নির্বাচন মানি না, আমরা সবাই বর্জন করলাম, বা নির্বাচনের দিনই দেখা গেল যে 10টা দল উঠে চলে আসলো যে আমরা করতে পারলাম না, কারণ আমরা তো দেখতে পাচ্ছি যেখানে পাথর সরে যাচ্ছে আর ভোটের বাক্স যে সরে যাবে না, ডিসিএসপি আপনি তখন কি করবেন? যেখানে দিনের পর দিন সবাই মিলে পাথর নিয়ে চলে যাচ্ছে, এইটাই তো অবিশ্বাস। এই অবিশ্বাসের জায়গায় এখন পর্যন্ত এই সরকারকে আমরা দৃঢ়তা, এই অবিশ্বাসের জায়গায় আজকে অনুষ্ঠানটা শেষ করি। পরবর্তীতে আমরা আশাবাদী হব, আশাবাদী মানুষ নিশ্চয়ই। মান্না, খালিদ কবির খোকন, ডাক্তার মুশতাক হোসেন, মুজিবুর রহমান মঞ্জু, চারজনকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানটি দেখছিলেন, আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।